যিনি এখানে আসছেন তার সম্পর্কে ফিডব্যাক জানান, আমাকে যদি কিছু বলার থাকে সেটা জানান, এবং দিন দিন এই অনুষ্ঠানটা এত সময় পার করে এত দূর এগিয়ে এসছে, আপনাদের নতুন যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটাও আমাদেরকে জানান। নিঃসন্দেহে এটা যেহেতু আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের চাওয়া পাওয়ার কথা আমরা অবশ্যই বিবেচনায় রাখবো। এবং একই সাথে যে কথাটি বলতে চাই সেটা হলো, যারা ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা তাদের স্টোরিটা ছোট্ট করে লিখে ফোন নাম্বার দিয়ে আমাকে মেইল করবেন। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria.com, that is rjkebria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com, that is rjkebria.com। ওকে, আপনার নামটা একটু বলেন। আমার নাম সামিয়া সিদ্দিকী। সামিয়া সিদ্দিকী, আপনার জন্ম জেলা কোথায়? জন্ম জেলা পাবনা। পাবনাতে। আর বর্তমানে তো ঢাকাতেই অবস্থান করছেন? জি, বর্তমান ঢাকাতে অবস্থান। আপনি কি গৃহিণী নাকি পেশায় কিছু করছেন? সামথিং কিছু করি, কিছু একটা করেন। ওকে, আমাদের আজকের যে সামিয়া এখানে উপস্থিত আছেন তার জীবনের গল্প আমরা জানবো। তো সামিয়া বলুন, মানে কি আপনার জীবনের গল্প, আমরা একেবারে ছোটবেলা থেকেই শুনি। আমার জন্ম পাবনাতে, 2 বোন 3 ভাই। আমার বাবা সরকারি চাকরি করত। আপনার আমি সবার বড়। আপনি সবার বড় ছিলেন। বাবা সরকারি চাকরি করত। মা গৃহিণী। মা গৃহিণী। আচ্ছা। আমার জন্মের 1 বছর পরেই আমার এক ভাই হয়, যার কারণে আমাকে আর আমার বাবা মা ওনাদের কাছে রাখে না। আমার নানি আমাকে নিয়ে যায় দেশের বাড়ি। ওখানে আমার এক খালা ছিল, উনি বিবাহিত, মানে বাবার বাড়িতে থাকতো। ওনার বাচ্চা কাচ্চা হয় না। উনি আমাকে লালন পালন করতো প্রায় 4-5 বছরের মতো উনি পালে। যাই হোক, আমি জানতাম যে উনি আমার মা, ওনার মানে আমার খালু বাবা। বেশ আদরেই ছিলাম, ওনার নিঃসন্তান। আমাকে আমি ভাবতাম ওনার সন্তান। আপনাকে কেন দিয়ে দিল? আমার মার কষ্ট হচ্ছে। কষ্ট কিসের জন্য? কষ্ট হচ্ছে 2টা বাচ্চা একসাথে লালন পালন করা। মানে আপনার পরে যে ছেলে হয়েছিল 1 বছরের গ্যাপে। আমার এটা মনে হয় কি আমি মেয়ের জন্য আমাকে দিতে পারছি। আমি পরে অবশ্য এগুলো নিয়ে অনেক ডিসকাস করছি। আপনার মনে আছে কত বছর বয়সে আপনাকে দিয়েছিল? আমাকে 1 বছর 4-5 মাস বয়স। তাহলে তো আপনার জানারই উচিত, মানে জানাই সম্ভব না আপনার খালা কে আর মা কে। হ্যাঁ, আমার মানে খালাকে তো মা ডাকার কথা। হ্যাঁ, খালাকে মা ডাকি, খালুকে বাবা ডাকি। এখন জানতাম, এখনো ডাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর আমার মা ঢাকা থেকে যেত, গ্রামে যেত, আমার জন্য কাপড় চোপড় নিয়ে যেত, পোশাক আশাক নিয়ে যেত। যখন আমি কথা বলতে শিখি একটু একটু, তো আমাকে সবাই জিজ্ঞাসা করতো যে এটা কে আনছে। আমার ছোট ভাইয়ের নাম সুমন। সুমর মা আনছে। তোমার কি হয়? কথা বলতাম না। মানে সবাই আমাকে বোঝাতে চাইতো যে ওটাই তোমার মা, কিন্তু আমি বুঝতে চাইতাম না। এইভাবে চলতে চলতে যখন আমি 4-5 বছর বয়স হলো, তখন আমার বাবা বলে যে ওকে দেশ থেকে নিয়ে আসি, ঢাকায় নিয়ে এসে ভর্তি করে দেই, এখানে লেখাপড়া করবে। ওখানে তো আর পড়াশোনা ওরকম হবে না, গ্রাম অঞ্চলে অতটা পড়াশোনার প্রতিও না। একবার নিয়ে আসে, ওখানে রাখে। আমি খুব কান্নাকাটি করি, থাকতে চাই না। কিছুদিন থাকার পরে আবার আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে দেশে আমার খালার কাছে রেখে আসে। এর মধ্যে আমার খালা কনসেপ্ট করে। আবার আমার মায়েরও আরেকটা বেবি হবে, মানে আমার ছোট ভাই যেটা, সেটা তখন অলরেডি আমার 5 বছর। আমার মায়ের বেবি হওয়ার কিছুদিন আগে আমাকে নিয়ে আসে আবার ঢাকায়। 2 মাসের মধ্যে আমাকে পড়ানো, মানে যেভাবে ঢাকা স্কুলে ভর্তি করে আগে থেকেই, সেই 30 বছর আগেই যে ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাডমিশন নিয়ে ভর্তি করতে হতো। তো আমার বাবা 2 থেকে 3 মাসের মধ্যে আমাকে প্রচুর প্রেশার দিয়ে মানে সবকিছু শিখাই ফেললো। শেখানোর পরে আমাকে স্কুলে নিয়ে গেল। আমার অ্যাডমিশন নিল এক টিচার, মৌখিক ভাবে লেখা ক খ যাই হোক লিখতে বললো, লিখলাম। তিনি আমাকে ভর্তি নিয়ে নিল। এর মধ্যে আমার মায়ের একটা ছেলে হয়েছে, মানে আমার ছোট ভাইটা হয়েছে। আপনার মায়ের মানে জন্মদাত্রী মায়ের। আর ওদিকে আমার খালার একটা মেয়ে হয়। আমি বড় হচ্ছি, ওদিকে আমার ভাইও বড় হচ্ছে, মানে ছোটটা। তো আমার মনে হতো কি, আমার মা আমাকে নিজের সন্তানকে যেভাবে ভালোবাসে, আমাকে সেভাবে ভালোবাসে না। এক প্রকার যাকে বলে আমাকে ওই কি বলবো, এটা কিভাবে বোঝাবো, যে কাজের মেয়েদের যেরকম রাখে না, আপনার সাথে আমার সাথে আমার মা এই অ্যাটিটিউডটা করতো। আমার মা বলতে কি খালার কথা বলছেন? না, আমার নিজের মা। তো মানে আমার ওই ছোট ভাইকে কোলে রাখতে হইতো, পালতে হইতো। মানে আমার মা হয়তো ঘুমাচ্ছে, আমাকে কোলে দিয়ে রাখতো। আমার আরেকটা ভাই ছিল, ওনারা 3 জন মিলে মানে খাওয়া দাওয়া করতো। আর এদিকে আমাকে ছোট ভাইকে, তাকে মশা লাগতেছে কিনা, তার কারেন্ট চলে গেল, তার গরম লাগতেছে কিনা, বাতাস কর, ও কান্নাকাটি করবে কিনা, ওকে বসায় রেখে ওরা খেয়ে দিয়ে আসার পরে আমাকে বলতে যা তুই খেয়ে। তখন আমার চোখের পানি আর নাকের পানি একসাথে করে আমি ভাত খেতাম। আমি শুধু কান্নাকাটি করতাম। আমার বাবা বলতো কি হয়েছে তোমার? আমি বলতো আমার ভালো লাগে না, আমার মরে যেতে ইচ্ছে করে, আমার বাঁচতে ইচ্ছে করে না। খালা খালুর কাছে এত আদর যত্নে মানুষ হয়েছি, এখানে এসে যে তাদের অ্যাটিটিউডটা আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, মূলত আমি তো ছোট, আমি তো খুব বড় না। আমার 1 বছরের ছোট যে ভাইটা,
কোনো খাবার দাবার নিয়ে আসতো, কোনো চাইনিজ নিয়ে আসতো, কি ফলমূল যাই আনতো, ও একা খেত। ও খেয়ে দিয়ে ওর যদি মনে চাইতো আমাকে দিত, না মনে চাইলে না দিত। তো এটা আমি সবসময় আমার মাকে দোষ দিই যে মা, এখন বলি আমার যদি 2টা সন্তান থাকে আমি 2টাকে সমান করে দিব, আর আমাকে কি করছো, ও খেয়ে ওর মন চাইলে দিছে, না চাইলে না চাইলে, তাহলে কি আমি তোমার সৎ মেয়ে? এই জিনিসগুলো নিয়ে আপনার সঙ্গে তর্ক বিতর্ক পরে হতো, যখন আমি বড় হলাম, মোটামুটি বড় হয়েছে, আমার বলার মতো বয়স হয়েছে, তখন বলতাম। ওকে। তো আমার ছোট ভাইকে আমি ওইভাবে পালতে পালতে আমি তো ডান কালে নিতাম, তো আমার এই যে কাকাল বলে না, এটা ঘা হয়ে গেল। এত পরিমাণে আমাকে রাখতে হতো, এর মধ্যে আবার স্কুলের পড়াশোনা, মানে মা বলে না, মা যদি ভালো না বাসে সেখানে বাবারও গুরুত্ব থাকে না সেই সন্তানের প্রতি। 2 বছর এখানে থাকলাম। এখানে থাকার পর আমার বাবা আমাদের গ্রামে পাঠিয়ে দিল, সব পরিবারে গ্রামে পাঠিয়ে দিল। আমাদের ওখানে জায়গা জমি আছে, ওখানে যাও, ওখানে জায়গা জমি দেখাশোনা করতে হবে, চাষাবাদ করতেছে ওখানে দেখতে হবে, গ্রামে বাড়ি করে ওখানে পাঠিয়ে দিল। আমরা ওখানে চলে গেলাম। 2 কি 3-তে যে ভর্তি হলাম। যাই হোক, খালার কাছে মানুষ হয়েছে, ওনার বাড়ির পাশে স্কুল, আর আমাদের বাড়িটা আবার 2 কিলো ভিতরে। তো মাঝে মাঝে খালার কাছে যেতাম, তখন তো অলরেডি তার বাচ্চা হয়ে গেছে, তার 2টা মেয়ে হয়েছে। এখন আর আমাকে আর সেভাবে তারা নেয় না। 4-5 এরকম পার করে দিলাম, বাবা মার কাছ থেকেই পার করলাম। 6-এ উঠলাম, 7-এ উঠে আমি আবার আমার খালার কাছে চলে গেলাম। ওনার বাড়ির কাছেই স্কুল কলেজ সবকিছু, ওনার কাছে চলে গেলাম, ওনার কাছে থাকি। কিন্তু আগের মতো আর সে আমাকে আর সেই ভালোবাসা বাসে না। তখন আমি বোনের মেয়ে। আচ্ছা। বোনের মেয়ে হিসেবে যেরকম ব্যবহার করার সেটাই চলে আসে। ওখানে 7 থাকলাম, 8-এ আবার চলে আসি আমি বাড়িতে আমার বাবা মার কাছে। 10-এ উঠে প্রাইভেট পড়ে আবার স্কুল করে বাড়ি আসতে অনেক টাইম লাগে, আমি আবার খালার কাছে চলে যাই। বাবা মা আমাকে সেভাবে ভালোবাসে না, মানে কোনো কিছু হলে আমার প্রতি বেশি রিয়াকশন করতো, মানে সবকিছুতেই আমার প্রতি, মানে মনে হচ্ছে আমার প্রতি তারা বেশি ক্ষুব্ধ। একটা সময় আমার ফ্যামিলিগত, যাই হোক, বাবার সাথে মায়ের একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে, মার সাথে যাই হোক হাতাহাতি হয়, আমার বাবা আমার মাকে মারে। আমার বাবা মাকে মারতেছে, আমি ঠেকাতে যাচ্ছি, আমাকেও মারছে। একটা কিলি মারে আমার পিঠের উপরে, আমি যখন ক্লাস 9-এ পড়ি। কিলটা একটাই, অথচ আমার জীবনটা পঙ্গু হয়ে গেছে। আমার মনে হয় ওখান থেকে, কেন আমার ওই কিল মারার পরে থেকে আমার পুরো পিঠে ব্যথা করে, মেরুদণ্ডের হাড্ডিতে এখনো ব্যথা আছে। পরীক্ষার সময় বাড়ে, পড়াশোনা করতে বসি তখন আমার অসুখটা বাড়ে, ডাক্তারের কাছে যাই, ভিন্ন ওষুধ টষুধ দিয়ে অনেক ইয়া করি, কমে থাকে আবার বাড়ে। এরকম করতে করতে এসএসসি পরীক্ষার সময়ও আমার এই প্রবলেমটা হয়। আমি 2টা পরীক্ষা দেওয়ার পর অলরেডি মনে হয় আর দিতে পারবো না। তারপরে সবাই বলতেছে না, দিতে থাকো। যাই হোক, পাশ করে গেলাম। তারপরে ইন্টারমিডিয়েটে ভর্তি হব। আমি শারীরিকভাবে একটু অসুস্থ হই তখন। শহরে যে আমাদের বাড়িটা অবশ্য মফস্বলে, আমার খালার বাড়িটা, ওখানে একটা নতুন কলেজ হয়, আমাকে আর শহরে ভর্তি করে না। তো বলছে বাড়ির কাছে কলেজ আছে, এখানে ভর্তি হব, মানে কাছাকাছি হবে, আমার শারীরিক সমস্যার দিক থেকে একটু ভালো হবে। তো ভর্তি হব না। আমি পড়ছি গার্লস স্কুলে, কোনো ছেলের সাথে কথা বলা, মানে আমি তখনও বলতো স্টেট কারোর সাথে কথা বলা, কেউ যদি আমাকে নাম জিজ্ঞেস করতো, মানে ভয়ে পালাই যেতাম। আচ্ছা। আমার যে কাজিন টাজিনটা ছিল তারা দূরে থাকে, তারা জানতোই না যে আমি এত বড় হয়েছি, আমি এসএসসি পরীক্ষা দিছি, এরকম একটা অবস্থা। তো যেদিন আমি ফার্স্ট ইন্টারমিডিয়েটে ভর্তি হতে যাই, বড় একটা মাথায় ওড়না দিয়ে আমার মানে যে বাবা, পালিত বাবা, উনি নিয়ে যা ভর্তি করে। ছেলে মেয়ে কলেজ, আশেপাশের সব ভর্তি হয়েছে, তো সবাই পরিচিত। আমাকে বলতেছে কলেজ ক্লাস করবেন না, তো আমি মাথা দিয়ে একটা ঝাঁকুনি দিলাম, কথা বললাম না। তখন আমার স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল, দেখতে একটু মিষ্টি দুষ্ট ছিলাম। যাই হোক, সবাই একটু লাইক করতো, কিন্তু আমি কথা বলি না কারোর সাথে। এভাবে কলেজে যাই, 2-3 দিন ক্লাস করি। সবাই দেখি যে কথা বলে, নতুন কলেজে ভর্তি হয়েছে, ছেলে মেয়েরা সবাই মিশে কথা বলে, আমি পালিয়ে থাকি কমন রুমে বসে। মানে আপনার খুব বিষয়গুলো আনইজি লাগতো, মানে খুব রক্ষণশীল একটা পরিবেশের মধ্যে বড় হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে রাখতেন বলা যেতে পারে। প্রায় ওই রকমই, 1 সপ্তাহ মতো ওই রকমই কারোর সাথে কথা বলি না। কিন্তু আমার সাথে কথা বলার জন্য ওরা আগ্রহী বেশি। ওরা আগ্রহী, মানে আমার সম্পর্কে জানতে চায়, আমার সঙ্গে কথা বলতে চায়। তারপরে আবার আমার কিছু বান্ধবী, তুই সুন্দরী, তোকে দেখতে ভালো লাগে, তার জন্য তোর সাথে কথা বলার আগ্রহ। বিভিন্ন ভাবে করে ফোর্স করে ওরা কথা বলতে, শোন, আমি যখন কথা বলতে শুরু করব তখন তোরা পিছনে পড়ে থাকবি। 1 মাসের মধ্যে আমরা 50 জন ছাত্রছাত্রী ভর্তি হই, তাদের মধ্যে বলা চলে লিডার হয়ে গেলাম। ওকে, দ্যাটস গ্রেট অ্যাচিভমেন্ট। যে মেয়েটা একদম ঘরে কোণে বসে থাকতো সে মেয়ে লিডার হয়ে গেল, রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট। আমাদের এক টিচার ছিল, ইংরেজির টিচার, উনি বলতেছে এই কলেজে যদি থাকতো
ছাত্র সংসদ নির্বাচন থাকতো তাহলে তো তুমি এক চান্সে ভিপি। মানে সবার এত পছন্দের হয়ে গেলেন আপনি। হ্যাঁ, স্যার থেকে শুরু করে ছাত্র ছাত্রী সবার কাছে। তারপরে কিছু কিছু আছে জেলাস করে, আমাকে স্যাররা কেন এত লাইক করে, ছেলেরা কেন এত লাইক করে, মেয়েরা কেন এত লাইক করে। তার মধ্যে মেয়েরা কিছু আছে ডিসলাইক করতো। নতুন কলেজ বুঝতে পারছেন, টিচাররাও নতুন, কেবল সবাই অনার্স করে মাস্টার্স করে মানে টিচার হয়েছে। কলেজটাই নতুন 2 বছর হলো। আমার আগে আমি সেকেন্ড ব্যাচ। তো টিচাররাও আনম্যারিড, অনেক টিচাররা লাইক করতো। আচ্ছা, তার মধ্যে একটা টিচার ছিলেন, ওনার অ্যাটিটিউড দেখে মানে কলেজে যদি একটা কুকুরও থাকতো সেও বুঝতে পারতো যে এই স্যার এই মেয়ের প্রতি এত দুর্বল, কিন্তু আমি তাকে লাইক করতাম না, কারণ আমি তাকে স্যার হিসেবেই সম্মান করতাম। আচ্ছা, আমি যদি ক্লাসে না যেতাম মনে হতো যে ওনার ক্লাসটা অন্ধকার, ক্লাস নিতেই পারছে না। 2 বছর পার হলো, ওইভাবেই ছেলেরা আসে, অন্য অন্য কলেজ থেকে আসে, অমুক মেয়েটাকে ভালো লাগছে, মানে ওদের ফ্রেন্ডদের মাধ্যম দিয়ে যদি আমার সাথে প্রেম করে তাহলে তারা প্রস্তাব দিয়ে দেয়। আমি আবার হাসিতে ওদেরকে উড়াই দিলাম যে না, আমি কাউকে পছন্দ করি না, কাউকে ভালোবাসতে পারবো না। একটা ফ্রেন্ড ছিল, মুন্না নাম ছিল, অনেক সিনিয়র ছিল, আমাদের সাথে এসে ভর্তি হয়েছে ইন্টারমিডিয়েট ঠিকই। তে বলতো টিচার এটা পছন্দ করে, ও বুঝতে পারছে 4-5টা টিচার লাইক করে, মানে যে টিচারটা বেশি লাইক করতো ওনার একটা ছবি যাই হোক কিভাবে পাইছে, পাসপোর্ট ছবি, আমাকে বলতেছে যে এই দেখতো এটা পছন্দ হয়। কেন, এটা পছন্দ হলে তোর কি? যদি পছন্দ হয় তাহলে তোকে ওনার সাথে অ্যাড করাতে হবে কেন? উনি তো নিজেই অ্যাড, আমি রেসপন্স করি না। আমাকে লাইক করে বিধায় ও আবার ওদেরকে শোনায় শোনায় বলে যে এটা হচ্ছে হাতি ঘোড়ার খাবার, আমাদের মতো ইঁদুর চামচিকার খাবার না। এইভাবে মনে করেন যে ইন্টারমিডিয়েট পার হয়ে গেল। তখনও আপনার মনের জায়গা থেকে কাউকে ভালো লাগে? আমার মনের জায়গা থেকে ওই রকম ভাবে না, আমার ভিতরে এই টেন্ডেন্সির কাজ, মানে আমি লাইক করছি সেটা আপনি ভালো লাগছে, সেই জিনিসটা আপনি এনজয় করছেন। এনজয় করতেছি, আমাকে লাইক করে, কিন্তু আমি কাউকে লাইক করি না। তো হ্যাঁ, ভাবি চিন্তা করি, কিন্তু ওইভাবে কাউকেই পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, এক টিচারকে পছন্দ করতাম, কিন্তু আমি তখন বলতে পারতাম না। আপনি এক টিচারকে পছন্দ করতাম, কিন্তু উনি আমাকে করতো, কারণ ওনার পার্সোনালিটি, ওনার আদর্শ এতই স্ট্রং ছিল, কিন্তু আমাকে কখনো বলতো না। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অন্তত প্রেমের ক্ষেত্রে আমি বলবো, মেয়েরা একটা জিনিস খুব পছন্দ করে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি। তারপর ওনার জায়গায় উনি স্ট্রং, তবে ওনার অ্যাটিটিউড দেখে বুঝতাম যে হ্যাঁ উনি আমাকে পছন্দ করে, কিন্তু উনি বলেন আমাকে, আমি চাই যে উনি বলুক, উনি বললেই আমি রাজি, কিন্তু উনি কখনোই বলতো না। এভাবে মনে করেন আমার ইন্টারমিডিয়েট ছিল 97-তে, ওই যে অসুস্থতার কারণে আমি ইন্টারমিডিয়েট 97-তে গ্যাপ দিই। গ্যাপ দিলেন মানে অসুস্থতা হয়ে গেলেন? কি কারণে অসুস্থ হয়ে গেলাম? যে আমি বললাম না, ওই যে আমার পিঠের ব্যথা, ওই যে বাবা যে ঘুষিটা মেরেছিল, কিলটা মেরেছিল, ওখানে আপনাকে ইন্টারমিডিয়েট ড্রপ করতে হয়। যে যখন আমি কোনো পরীক্ষার সামনে আসে তখন একটু প্রেশার পড়ে, তখন আমি অসুস্থ হয়ে যাই। কারণ ফর্ম ফিল আপ সব ওকে, পরীক্ষাও দিব, 3-4 দিন আগে থেকে এমন অসুস্থ হলাম যে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারছি না। তখন না, এইভাবে পরীক্ষা দিয়ে আমি ফেলের নাম নিয়ে নেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। এভাবে আমি আর পরীক্ষা ড্রপ দিলাম। ড্রপ দেওয়াতে 97-এর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আসলে এমন কমপ্লেক্স হয়েছে যে অনেকেই ফেল করছে। আমার পরীক্ষাপত্র দেখে মনে হয়েছে যে আপনিও ফেল করতেন, প্রশ্নপত্র দেখে। রেজাল্টের পরে মনে হলো আমিও ফেল করতাম, কিন্তু যখন পর্যন্ত রেজাল্ট হয় না তখন খালি আমার মনে হয় আর পড়াশোনা হবে না, সবাই পাশ করে চলে যাবে, আমি পড়ে থাকবো, আবার পরীক্ষা দিব, কারোর সাথে নতুন করে হবে না, এই চিন্তাটা আসতো। তারপর যখন রেজাল্ট আউট হলো দেখলাম যে আমার আশেপাশের মানে সবাই ফেল, একটানা ফেল, এবং সেটা আপনাকে মনোসুখ দিল, মানে মনে সেটা হয়তো আমাকে আবার নতুন করে পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। This is the true opinion, cause friend বা বন্ধু বান্ধব কেউ আমাকে ছেড়ে এগিয়ে যাবে, আমরা কেন জানি মন থেকে সেটা মানতে পারি না, তার চেয়ে বরং আমার সঙ্গে কেউ একজন থাকুক, সেটা ফেল করে হলেও থাকুক। আমরা এই জায়গাটাই খুবই স্বার্থপর, কিন্তু এটা হওয়া উচিত না, এই জায়গাটা উতরে যাওয়া উচিত। ওকে, বলেন তারপর। তো ঠিক আছে, ওরা যখন ফেল করছে তাহলে ওদের সাথেই তো আমি আছি। আমি আবার শুরু করলাম, আবার কলেজে যাই, তো টিচাররা বলতো তুমি দিলে মনে হয় পাশ করতা। তখন আমি আবার ইন্টারমিডিয়েট 98-তে দেই, রেজাল্ট হয়, অনার্সে যে ভর্তি হই। আমি যে সেকশনে ভর্তি হই 300 ছাত্রছাত্রী এক সেকশনে, মানে আমরা একটু সকাল সকালে যেতাম যাতে প্রথম বেঞ্চটায় বসা যায়। নতুন নতুন সবাই বন্ধু বান্ধব পাইছে, সবাই দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, কথাবার্তা যত যা আছে করে, কিন্তু আমি চুপচাপ নীরব থাকি। ক্লাস শেষ হলে কমন রুমে যেয়ে ঘুমাই। আচ্ছা, এরকম 1 সপ্তাহ চলার পরে ছেলেরা আমার সাথে কথা বলার জন্য আগ্রহী। আমার বান্ধবীদের বলে যে এই ওর সাথে একটু কথা বলাই দি না। ওরা আবার বলছে তুই কথা বল না, কথা বলে না যে।
এরকম করতে করতে 1 সপ্তাহ পার হয়ে গেল। তো দ্বিতীয় সপ্তাহে আমার ওই ইয়ারমেট গুলা, ওরা বের হতে 1 লাইন দিয়ে, মেয়েরা বের হতে 1 লাইন দিয়ে। তো ওরা কয়েকজন 10-12 জন ছেলে, ওরা হাতে গোনা বলতো সভ্য, শান্ত, মিষ্টি, ভদ্র, ভালো মেয়ে। তা দেখলাম যে আমি এটা ওদের সাথে যদি কথা না বলি তাহলে হয়তো ওরা এটা আমার পুরো ক্যাম্পাসে ছড়াই দিবে। তখন ওই সবাই আমাকে ওইটা বলেই চালাবে, আমাকে তার মুখ বুঝে থাকা যাবে না। তো 15 দিন হতে না হতে আমি সবার সঙ্গে কথা বলতে শুরু করলাম। তো এক ফ্রেন্ড এসে বলতেছে কথা কয় না। কে কথা বলে না? আমি কি বোবা? আমি কি কথা বলছি না? বলছে না, এখন তো বলছো, আগে তো বলতা না। তো কথা বলতে বলতে এখন আমাদের একটা গ্রুপ হয়ে গেল। আমরা বেশ 4-5টা ছেলে আর 7-8টা মেয়ে মিলে 10-15 জনের মতো একটা গ্রুপিং হয়ে গেলাম। তা আমরা এই গ্রুপটা আড্ডা মারতাম। আমার এক ফ্রেন্ড ছিল, আমার ইয়ারমেটি, ও আমাকে খুব লাইক করতো, কিন্তু আমি ওকে লাইক করতাম না। আচ্ছা। তো প্রতিদিন আমার জন্য আসতো, টোন আসতো, কিন্তু আমি কারোটাকে সাড়া দিতাম না। আর বিশেষ করে যেটা আমার ইয়ারমেট, যেটা আমাদের সাথে আড্ডা দিত, ওই ছেলেটার বেশি পাগলামি করতো, বেশি ভালোবাসতো। ওর ভালোবাসা দেখে আমার বন্ধু বান্ধবী যত ছিল সবাই আমাকে রিকোয়েস্ট করতো, না আমি এটা পারবো না, আমি যদি ওর সাথে প্রেম করি তাহলে ওই যে দেখছিস না, ওই যে 2টা ছেলে নিয়ে বসে আছে, ওই ছেলেটা ওই মেয়েকে যা বলতেছে ওই মেয়েকে তাই করতে হচ্ছে, আর ওই মেয়েটা ওই ছেলেকে যা করতে বলতেছে তাই করতে হচ্ছে। ওরা কিন্তু এই যে আমরা যেমন সার্কেল নিয়ে আড্ডা মারতেছি তা করতে পারছে না। আমি ওইভাবে কারো বাঁধনে বাঁধতে চাই না। আমি আছি মুক্ত বিহঙ্গের মতো, আমি সবার সঙ্গে চলবো, সবার সঙ্গে মিশবো। ক্যাম্পাসে আমার এমন একটা পরিচিতি হয়ে গেল যে আগে আমার নামের নামে আরেকটা মেয়ে ছিল, সেটা ছিল নেত্রী। তো আমাকে পরিচয় দিত কি এই সেই নেত্রী। যারা চিনতো না ওরা ভাবতো যে এই সালাম কালাম দিত। এই আমাদের ক্যাম্পাস মানে মেইন গেট থেকে একটু ভিতরে যেতে হতো। তো যেতে লাগলে আধা ঘন্টা লাগতো ওই সবার সাথে আমার সালাম কালাম আদান প্রদান করতে করতে। বাহ, ভীষণ পপুলার। ওকে। তখন আমার বান্ধবী বলতো, এই তোকে আমি রিক্সায় করে নিয়ে যাবো, তোকে আমি দেখলেই সালাই মালাইকুম করতে করতে তোর দিন যাবে। তো এরকম করতে করতে ভাইয়া এক সময় সংসদ নির্বাচন আসলো। 2 দলে মনে করে আমি 2 দলেরই লোক, আসলে আমি কোন দলের লোক করে কেউ বুঝতে পারে না, গেস করতে পারে না। তো এর মধ্যে ছাত্র দল থেকে আমার প্রস্তাব আসলো, মহিলা সম্পাদিকা নিতে চাই। আমার পপুলারিটি দেখে পুরাতন বিপি যারা তারা বলতেছে, তুমি কি বলো? বলছে ভাইয়া আমি তো কথা বলতে পারবো না, আমার এক ভাইয়া আছে, আমি ওনার সঙ্গে কথা বলে দেখি, উনি যদি বলে তবে আমি রাজি হব। কোন ভাইয়া এটা? কলেজেরই এক ভাইয়া, আমাকে ছোট বোনের মতো দেখতো, সে নেতা। ওই ভাই বললো যে দেখ, তোকে আমি আপন ছোট বোন যেমন দেখি তোকে দেখি, আমি রাজনীতি থেকে সরে আসছি, আর এখানে তুই যদি ঢুকিস তাহলে তুই আমার সামনে কখনো দাঁড়াবি না। তখন আমি ডুব মারলাম, তখন আর আমি ওদের সামনে যাই না। আচ্ছা। তো মানে আমি পালিয়ে পালিয়ে থাকি, আমি আর কথা বলি না। আমি মানে তত বুঝতে পারলো যে আমি হয়তো আর দাঁড়াবো না। তো ঠিক আছে, আমি করব, ওদের বাহির থেকে সাপোর্ট করব, সরাসরি স্পটে থাকবো না। আচ্ছা, এভাবে পার হয়ে গেল আমার অনার্স 3 বছর। ফাইনালে এসে 2001-এ এসে আমার একটা অপারেশন হয়, ওই যে পিঠের ব্যথা, ওখান থেকে আমি মনে করেন যে পরীক্ষা, এটা পিত্তথলি কাটা হয়। মানে ওই ঘটনার প্রেক্ষাপটে এটা? হ্যাঁ, মানে ওই যে পিঠের ব্যথা, বিভিন্ন সমস্যা, আমাকে আল্ট্রাসোনো দেয়, এক্সরে দেয়, এই করতে করতে আল্ট্রাসোনোতে ধরা পড়লো। আল্ট্রাসোনোতে ধরা পড়ছে আরো 2 বছর আগেই। পরে বলতেছে পিত্তথলির পাথর, তো এটা অপারেশন করতে হবে। তখন 2001-এ আমার নভেম্বর মাসে পিত্তথলি অপারেশন করা হয়। আপনার 6 মাস পরে আমি আবার আস্তে আস্তে কানে কম শুনতে শুরু করি। এই একটা ঘটনা থেকে এতগুলো ঘটনা একের পর এক ঘটা শুরু হয়েছে? হ্যাঁ। ওকে। চি শব্দ হয়, আমি কানে কম শুনি। এর মধ্যে আবার ফাইনাল পরীক্ষা শেষ, সবাই যার যার মতো বাড়ি বাড়ি। তা আমরা যে 15 জন ফ্রেন্ড সার্কেল বান্ধবীরা ছিলাম, আমরা সবাই সবার বাড়িতে এক একদিন করে, সবাই মিলে এক একদিন করে মানে ইনভাইট হচ্ছে যাচ্ছি। যে ছেলেটা আমাকে খুব বেশি লাইক করতো, মোটামুটি সে আমাকে সম্পূর্ণ তার বাড়িতে এমন ভাবে আমাকে ইমপ্রেস করছে যে আমি তার সাথে বিয়ে হবে আমার, মানে ওদের বাড়িতে আমরা গেছি, গেলে ওর মা বোন আমাকে এত পছন্দ করতেছে যে আমি যেন তাদের বাড়ির বউ। অথচ সে তখন পর্যন্ত তার সাথে আমার ওই ধরনের সম্পর্ক না, আমি রাজি হইনি। তখন পর্যন্ত সে আমার ফ্রেন্ড, আমি ওর সাথে একই সাথে পড়ি। তখন যেদিন ওদের বাড়ি থেকে আমি চলে আসি, তখন আমার কানের সমস্যা শুরু হয়, একটু একটু করে শুরু হয়, আমি কানে কম শুনি। যখন ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, তারপরে রাস্তায় আমাকে কাঁদতেছে আর বলতেছে যে তুই আজও পর্যন্ত রাজি হলি না। বললাম শোন, আমি তো এখন কম শুনি, তাই না, আমার হয়তো এরকম আস্তে আস্তে হতে হতে আমার কানটা একেবারে নষ্ট হয়ে যাবে, তখন কি করবি? তখনও আমাকে বলে যে দেখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে যদি শুধু নিঃশ্বাসটুকু থাকে তবু তোকে আমি ভালোবাসি। এই ছেলেটা বলল আপনাকে? এই ছেলেটা বলে।
তখন ওর প্রতি আমার একটা বিশ্বাস আসে। গল্পটা আসলে এখান থেকেই মূলত শুরু। এতক্ষণ আমরা এক ধরনের ইন্ট্রোতে ছিলাম আমি বলবো, কিন্তু একটা কথা আমরা সবসময় বলি যে আসলে কোনো বাকি অনুমান করার কোনো উপায় নেই যে গল্পটা কোথায় গিয়ে আসলে থামবে। আজকে যিনি গল্পটা এখানে বলছেন তিনি সামিয়া। আমরা কথা না বাড়িয়ে সামিয়ার কাছে আবারও ফিরতে চাই। তো সামিয়া, এক ধরনের মায়া আপনার ভেতরে জন্ম নিল, আপনি কিছুটা হলো ইমপ্রেস হলেন ছেলেটার কথা শুনে, কজ ও আপনাকে এতই ভালোবাসে যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গিয়ে শুধু নিঃশ্বাসটুকু থাকলেও ও আপনাকে ভালোবাসে। এইটুকু শুনে আপনি সামহাও আমার মনে হয় প্রতি এক ধরনের দুর্বলতা এসে গেল। রাইট, তারপর বললাম ঠিক আছে আমি রাজি। তো তুই তো ছোট ছেলে, তোকে তো গ্রামে থাকতে হবে, ওরা 3 ভাই, ওর 2 ভাই ঢাকায় থাকে, তুই ছোট ছেলে, তোকে তোর মার কাছে থাকতে হবে, আমাকে বিয়ে করলে কিন্তু আমাকে নিয়ে তোর ঢাকায় থাকতে হবে। এটা আপনি ওকে বললেন? হ্যাঁ। তো ঠিক আছে আমি তাই থাকবো। তখন আপনি স্নাতক পড়ছেন, অনার্স পড়ছেন? ফাইনাল শেষ। অনার্স ফাইনাল দেওয়া শেষ। তো এইরকম সময় প্রেম করলে এক ধরনের একটা মানে আপনার দিক থেকে একটা সমস্যা হয় না? কজ এই সময়টা তো সাধারণত আমরা দেখি আমাদের সমাজে মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা উঠে পড়ে লাগার একটা ব্যবস্থা থাকে, আর ছেলেরা এই সময়টাতে জুতোর খরচ করে ফেলে মানে চাকরির জন্য। তো আসলে ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল না? না, এই সময়টা ও তো আসলে ওই 3টা বছরই সে আমাকে লাইক করে আসছে, সে আমাকে ভালোবেসে আসতেছে। আচ্ছা, শুধু আমার কোনো এগ্রি ছিল না ওখানে। আচ্ছা, আপনারা সামহাও এগ্রি করলেন এবং আপনি ওকে একটা কন্ডিশনের কথা বললেন যে আমাকে যেই হোক আমাকে শহরে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে ওকে, ও তো খুব খুশি। ওর সাথে আমার একটা মিট হলো যে ঠিক আছে, ও তো এখন বাড়িতে থাকে। তো এর মধ্যে ও মাস্টার্স ভর্তি হলো, আমি আর হতে পারলাম না। আমার কানের সমস্যা দিন দিন বাড়তেই থাকে। কম শুনতে একেবারে কম শুনি। আচ্ছা, তখন তো বিয়ে দেওয়ার, আপনি যে কথাটা বললেন যে তখন তো বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, আমার সেই সময়টা কান নষ্ট করে দিয়ে তখন আমার বিয়েটা আদার্স দিক থেকে বন্ধ করে দিল। আচ্ছা, তো ওর সাথে আমার সম্পর্ক হয়তো তখন তো মোবাইলের যুগ খুব কম, তারপরেও কথা বলতাম মাঝে মধ্যে, চিঠির মাধ্যমে কথাবার্তা হতো। চিঠি লিখতেন আপনারা দুজনকে? ও আমাকে চিঠি লিখতো, আমি ওকে চিঠি লিখতাম। তখন তো আমাদের দেখা সাক্ষাৎ হতো না, খুব কম। তো বলতে তুই সেই রাজি হলি এতদিনে এসে, যখন পাশে থাকতাম তখন তুই আমাকে দূরে ঠেলে রাখতি, কারণ যে এখনই তো ভালো। 6 মাস পরে ওকে আমি বললাম যে আমার তো এরকম কানের সমস্যা বেড়ে যাচ্ছে, আর আমার ফ্যামিলি থেকে এরকম বিভিন্ন, আমি শারীরিকভাবে একটু প্রতিবন্ধী হয়ে যাচ্ছি, আমার ফ্যামিলি ভাবে করতে, তুই কি আমাকে বিয়ে করতে পারবি? তো বলছে আমি এখন বেকার, আমি কি করে বিয়ে করবো? তুই যদি আমাকে বিয়ে করতে পারিস তাহলে তুই আমাকে 3 দিনের কি 7 দিনের মধ্যে আমাকে একটা সময় দিয়ে বিয়ে করবি। এটা আপনি বললেন? হ্যাঁ, আমি বললাম। তো বলতেছে যে না, আমি বিয়ে করতে পারবো না। ওর অ্যান্সার ছিল যে আপনাকে বিয়ে করতে পারবে না? না, এখন পারবো না, সময় দিতে হবে আমাকে নিজের। ও বললো যে আমাকে সময় দিতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে আমি পারবো। তো ও তখন মাস্টার্সে পড়ে, এর মধ্যে ওর ভাইয়ের শালিও তখন ওই মাস্টার্সে ভর্তি হয়েছে, ওর সঙ্গে পরিচিত বিয়ান যাওয়া আসা করে। আমি তখন আর যাই না, আমাদের সম্পর্কের মধ্যে একটু ইয়াটা আসলো ওর বিয়ানকে নিয়ে। আমার যারা বন্ধু বান্ধব, ওরও তারা বন্ধু বান্ধব, ওরা আমাকে বলে যে হ্যাঁ রে, ও তাই এরকম ওর বিয়ানের সাথে এইভাবে চলে ফেরে, কথাবার্তা বলে, ওদের সাথে মনে হয় কোনো সম্পর্ক চলে। তো আমি সন্দেহ শুরু করলাম, ছেলেটাকে আপনি সন্দেহ করা শুরু করলেন? হ্যাঁ, সন্দেহ করতে শুরু করলাম। তো আমি মাঝে মাঝে আবার ক্যাম্পাসে যাই, যে দেখি ওর মোবাইলে কল আসে, বিয়ানের নাম্বার থেকে কল আসে। কি ব্যাপার? তখন তুমি করে বলি যে তোমার মোবাইলে ও কেন কল দেয়? কইছে দিতে পারে, কেন দেয়? একদিন আমি ওকে অনেক সার্চ করলাম, এই নিয়ে অনেক রাগারাগি হয়ে মানে কাট করে দিয়ে আসলাম, ওর সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে এসে ওর মধ্যে আমার কানের সমস্যা নিয়ে আমি বিভিন্ন ডাক্তার দেখাই, নাটোর মিশন হাসপাতাল, ঢাকা পানগোপাল দত্ত। মানে আপনাদের সম্পর্কটা ভেঙে গেল? হ্যাঁ, মানে মাঝখানে ব্রেকআপ হলো। আচ্ছা, পরে আমি আমার কানের সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখাই, যে যেখানে বলে সবখানেই দেখাই, কেউ বলে না যে আমার কানটা ভালো হবে। রাজশাহী দেখাই, ঢাকায় দেখাই, ওনারা বলে যে কানের মেশিন ইউজ করতে হবে। আমি মহাখালী হিয়ারিং সেন্টারে এসে কানের মেশিন কিনে নিয়ে গেলাম। মেশিনও ওই 4-5 মাস যাওয়ার পরে মেশিনও আর কাজ করে না, মেশিনটাও মানে ডিস্টার্ব হলো নাকি শুনতেই পাই না, জোরে জোরে চিল্লায় কথা বলতে হয়। আর সেই সময়টা আমি কারোর সঙ্গে মিশতে পারতাম না, কথা বলতাম না। আমি এত চঞ্চল মেয়ে একটা, হঠাৎ করে আমি ঘরের মধ্যে বন্দী হয়ে গেলাম, কোথাও যাই না। আমি যে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছ থেকে যখনই ডাক্তাররা বলে দেয় যে না এই কান আর ভালো হবে না, তখন আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিৎকার করে কান্নাকাটি করি। আমি সারা রাত ঘুমাই না, যখন ফজরের আজান পড়ে তখন আমি ঘুমাই সকাল 7টা পর্যন্ত। এভাবে আমার কাটে 3-4টা বছর।
আস্তে আস্তে খালি আমি ধ্বংসের দিকে যাচ্ছি। মাঝে মাঝে মনে হতো কি, হঠাৎ করে রাত্রে বসে মনে হতো আমি আজকে আত্মহত্যা করি। এভাবে জীবন থেকে কি লাভ? আমি না পারতেছি মানুষের সঙ্গে মিশতে। তখন বিয়ে আসে, অনেকে জানে না তো আমি ঠসা হয়ে গেছি। তখনও বিয়ে আসে, ভালো ভালো বিয়ে আসে। মানে মফস্বল এলাকায় একটা শিক্ষিত মেয়ে, সে সময় দেখতে শুনতে যদি কোনো ভালো মেয়ে চাইতো যে একটা ভালো শিক্ষিত ভালো চাকরি করে ছেলে আছে, তোমাদের পরিচিত মেয়ে থাকলে অমুকের মেয়ে আছে, আমাকে দেখাই দিত। আমি তখন বলে দিচ্ছি যে না, আমি ঠসা অবস্থায় কোনোভাবেই কখনো কাউকে বিয়ে করব না। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কারোর সাথে সংসার করতে যাব না। 5 সালের শেষের দিকে এসে হঠাৎ করে ওই ছেলেটা আমাকে একদিন ফোন দেয়। কোন ছেলে? যে আমাকে ভালোবাসে, যার ভালোবাসায় আমি ভালোবাসা মানে কি আপনার সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছিল? ব্রেকআপ হয়ে গেছিল যেটা, সে আমাকে কল দেয়। কল দিয়ে মানে মাঝখানে প্রায় 2 বছরের মতো ওর সাথে আমার কোনো কানেকশন নাই। তখন ও আমাকে ফোন দিয়ে বলে, আমি বোধহয় ভুল করছি, আমি তোমাকে ঠকায়ে এভাবে আমি নিজেও আসলে অভিশপ্ত হয়ে গেছি। কেন? কইছে না, আসলে আমি যেভাবে চাচ্ছিলাম, ওর ভাইয়েরা আবার বাইং হাউস টাউস ছিল, ভাবছিল যে আমাকে মেনে নিত ওদের ফ্যামিলি যদি আমি ঠসা না হতাম। যখনই আমার শুনছে যে আমি পুরো ঠসা হয়ে গেছি, তখন ওদের ফ্যামিলি থেকে দেখে বসছে যে না, এই মেয়েকে, ঠসা মেয়েকে বিয়ে করবি? ওর ভাই মা সবাই বলতেছে যে না, এটা হবে না। আচ্ছা, এই জন্য ও পিছিয়ে গেছে। 5 সালের শেষের দিকে এসে আমাকে বলতেছে, দেখ যাই হয়েছে, আসলে তোকে আমার পাশে দরকার। আমার ভাইদের মতো আমি দেখলাম যে না, তারা তো আমার কিছু করে দিচ্ছে না। যাই হোক, মাঝে মাঝে কিন্তু সেই ভালোবাসাটা আর নাই। হ্যাঁ, ওর সাথে মাঝে মধ্যে কথা বলি। এরকম করতে করতে পার হয়ে গেল আপনার 5 সালের নভেম্বর মাসে আমাদের পাবনা ডায়াবেটিক্স হাসপাতালে একটা ক্যাম্প বসে, 3 দিনের ক্যাম্পে ঢাকা থেকে বড় বড় ডাক্তার যায়। ডাক্তার দেখানোর পরে উনি বলতেছে যে আপনার কান অপারেশন করলে তো ভালো হবে। আমি তো অনেক দেখাইছি, কই আমার কান তো কেউ তো বলে নাই। তখন উনি আমাকে গ্যারান্টি দিয়ে বলতেছে যে, তো উনি বলছে আপনার কান অপারেশন করলে ভালো হবে। বিয়ে হয়েছে? জি না। এত বাচ্চা বয়সে এরকম হয়ে থাকলে কি আর হবে? বিয়ে হতে হবে। আমি অপারেশন করবো, আপনি চলে আসেন, মাস 2-3 পরে আমি অপারেশন করে দিব, কান ভালো হবে, বিয়ে হবে, আপনার বিয়েতে আমাকে ইনভাইট করবেন। অবশ্যই স্যার। তো এই কথা বলার পর আমি সাহস পেলাম। আমি 3 মাস পরে আবার আসি। মার্চ মাসের 26শে মার্চে আমাদের বাড়ির পাশে স্কুল আছে, স্কুলে খেলা হয়। এক আপা ছিল, কিন্ডারগার্টেনের ম্যাডাম। ওই আপার সাথে আবার আমাদের সম্পর্কটা খুব ভালো, বান্ধবীর মতো। তো ওনাকে একজন ফোন দেয় তো ডিস্টার্ব করে। তো ওই আপা আবার আমাকে ধরাই দিচ্ছে, তুমি কথা বলো। আচ্ছা, যে ডিস্টার্ব করে তার সঙ্গে কথা বলো? হ্যাঁ, যে ডিস্টার্ব করে তার সাথে কথা বলতে বলে। তো কথা বলতে তখন আমি অলরেডি ঠসা। তো আমি তো কানে শুনি না, কম শুনি, আমি কি করে কথা বলবো? জোরে জোরে কথা বলতে বলবো। তখন অবশ্য আমার একটা মোবাইল আছে, তার মধ্যে ওনার সাথে কথা বলতে বলতে তো আমি আবার আমার মোবাইল থেকে ওনারে কল দিছি। দিলে পরে তো বলতেছে, আপনি কে ভাই, পরিচয় দেন। তো পরিচয় দেয় না, পরিচয় গোপন করে। তা আমিও পরিচয় গোপন করে ওনার সাথে এমনি ফাজলামো করে কথা বলি। 26শে মার্চ থেকে কথা বলতে বলতে এর মধ্যে এপ্রিল মাসের 6 তারিখে এই 10 দিন ওনার সাথে আমি কথা বলি কন্টিনিউ। উনি আমাকে ফোন দেয়, আমি কথা বলি। আচ্ছা, ফাজলামো করি। ওই সময়টা থেকে আপনার সম্পর্ক ছিল? মানে যে ছেলেটার সঙ্গে যে ছেলেটা আপনাকে সরি বললো, তার সঙ্গে কি সম্পর্ক ছিল? সম্পর্ক ওইভাবে না, মাঝে মাঝে কথা বলি, কিন্তু ওইভাবে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তারপরে 6 তারিখে মানে আমার একটা মোবাইলে রং নাম্বার থেকে কল আসে। তো আমি কথা বলি। তো পরিচয় চাই, পরিচয় দেয় না। এটা রং নাম্বার থেকে কল আসে মানে আপনি তো একটা রং নাম্বারে কথা বলতেনি বোধহয়, সেটা তো আপনাকে দিল একটা নাম্বার, ভদ্রমহিলা কেউ একজন। হ্যাঁ, না এই লোকটা আবার যার সাথে রং নাম্বারে কথা বললাম 6 তারিখে, ওই লোকই আবার এনাকে দিছে। তো ওনাকে কি আপনি ফোনটা দিয়েছেন, মানে আপনার নাম্বারটা দিয়েছিলেন আগের যে যার সঙ্গে কথা বলতেন? হ্যাঁ, উনি আমার নাম্বারে কথা বলতো। উনি আবার আমার নাম্বারে কথা বলতো, কিন্তু উনি আবার আরেকজনকে দিছে, যে এই মেয়েটা পরিচয় দেয় না, তুমি এর সাথে কথা বলে। ওকে, তার মানে যার সঙ্গে কথা বলতেন, টাইম পাস করতেন, ওকে আপনি আপনার সেল নাম্বারটা দিয়েছিলেন, সে আবার আরেকজনকে দিয়েছে। ওকে, তারপর আনুমানিক বিকেল 3টা বাজে। সেদিন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে উনি আমাকে কল দিছে। আপু, আপনার নামটা? আমি আপনার পরিচয় না জেনে আমি আমার নাম বলবো কেন? আপনি কে? আমার সন্দেহ হচ্ছে যে ওই লোকই একে নাম্বারটা দিছে। আচ্ছা, আপনি সত্যি কথা বলেন তো, আপনি আমার নাম্বার পেলেন? আমার নাম্বার তো কেউ জানে না। এক অচেনা জানার মধ্যে ওই
পার্সনটা জানে, একটা পার্সন জানে, উনি আমার পরিচয় দেয় নাই, আমিও তাকে পরিচয় দিই নাই। তো বলছে না আপু সত্যি সত্যি বলছি, এটা আপনার রং নাম্বার, আমি রং নাম্বারে ঢুকে কল দিছি। তো যাই হোক আমি কারোর থেকে নাম্বার পাই নাই। উনি কসম মসম কেটে বলে যে হ্যাঁ ঠিক আছে আপনার পরিচয় দেন। তখন আমি সত্যি সত্যি আমার পরিচয় দিই। আমি বলি যে আমি কানে কম শুনি, ঠসা, আমার সঙ্গে কথা বলতে হলে জোরে জোরে কথা বলতে হবে। এইটাই পরিচয় দিলেন? নাম পরিচয় দিলেন না? হ্যাঁ নাম পরিচয় দিলাম। নাম পরিচয় দিলেন। ছেলেটার নাম পরিচয় কি জানতে পারলেন? হ্যাঁ উনি ওই নাম পরিচয় দিল। কি নাম ছিল ছেলেটার? হাসনাত। হাসনাত, ওকে। তো ওর সম্পর্কে জানতে পারলেন? হাসনাত কোথায় কি করে, কি করে না করে জানতে পারলেন? ও মোবাইলে ওর যেটুকু পরিচয় দিল ঠিক সেটুকু আমি জানতে পারলাম। তো হাসনাত আমাকে ফোন দিয়ে ওনার পরিচয় দিল, আমার পরিচয় নিল, ওকে। তারপরে সন্ধ্যার সময় আমি আমার কাকার বাড়ি যাই। কাকার বাড়িতে গেলে কাকা আবার রাত্রে আসতে দেয় না। কাকার আবার মেয়ে নেই, দুটাই ছেলে, আমরা 2 বোন গেছি, আমাদের 2 বোনকেই রেখে দিছে। সে রাত 11টা 12টা পর্যন্ত আমাদেরকে নিয়ে বসে টিভি দেখলো, গল্প করলো। এর মধ্যে হাসনাত অনেকবার ফোন দিচ্ছে, আমি ফোন সাইলেন্ট করে রেখে দিছি যে আমি তো কাকার সামনে এখন কথা বলতে পারছি না। আমি পরের দিন সকালে কাকার বাড়ি থেকে নাস্তা করে আমাদের বাড়িতে আসছি। আমাদের বাড়িতে এসে 10টার সময় ও আবার ফোন দিছে। ফোন দিয়ে এতবার ফোন দেই, ফোন ধরেন না কেন? বলেন যে আমি আমার কাকার বাড়িতে ছিলাম, আমি এই জন্য আপনার সঙ্গে কথা বলতে পারি নাই। দেখছে আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি না? আচ্ছা হ্যাঁ বন্ধু হতে পারবো না কেন? আপনি বললেন হ্যাঁ। তো ঠিক আছে বন্ধু, তো তুমি করে বলতে পারি? হ্যাঁ পারেন। এভাবে ওর সঙ্গে কথা চলতেছে। আবার আধা ঘন্টা পরে আবার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা তুমি সত্যি কথা বলো, তোমার বিয়ে হয় নাই? কারণ জি না, আমি সত্যি বলছি, আমি তোমার সাথে এক বিন্দু মিথ্যা বলছি না, যে আমার কানের সমস্যার কারণে আমি বিয়ে করি না। আচ্ছা আমি যদি বিয়ে দিয়ে দিই? আমাকে বিয়ে দিলেও তো আমি বিয়ে করব না, আমি ঠসা অবস্থায় তো আমি কাউকে বিয়ে করতে পারবো না। তো আর কেউ আমাকে এই অবস্থায় বিয়ে করবেও না। তো আচ্ছা বন্ধু যদি করে? বলছে না বন্ধুও করবে না। বন্ধুই বা কেন করবে? এই ঠসা মেয়েকে সেই বা জেনে শুনে কেন বিয়ে করবে? আমি দেখলাম না, চিনলাম না। তখন সে কনফিডেন্সে বলতেছে যে আল্লাহর কসম টসম দিয়ে সে যাই হোক কোরআনের সাক্ষী রেখে বলতেছে যে আমি আজ থেকে আমি তোমাকে বিয়ে করলাম। দাঁড়ান, আপনি কি পাগলের সঙ্গে কথা বলতেছেন নাকি? মানে সেই মুহূর্তে কথা নাই বার্তা নাই, আপনাকে ধাম করে বিয়ে করে ফেললাম না আপনি? এভাবেই বলতো। আচ্ছা না, একটা বিষয় আমি বুঝতে পারছি না, মানুষের জীবনে সবকিছুই ঘটে, এটা ঠিক আছে, মানে আপনি কি এই বিষয়টা নিয়ে খুব বেশি হীনমন্যতায় ভুগতেন যে যার সঙ্গে কথা হতো আপনি মানে এই বিষয়টা ঘুরে ফিরে আসতো যে আমার কানে আমি শুনতে পাই না, যে কারণে আপনাকে সে বিয়ে করবে না? এই বিষয়গুলো কি আসতো আপনার মধ্যে কথাবার্তায়? মানে নিজের এই দুর্বলতাটা বোঝাতেন, নিজের এই হীনমন্যতাটা প্রকাশ করতেন, কোনো না কোনো ভাবে বলতেন নিজেকে, নিজের এই উইকনেস গুলো? এটা সঙ্গে বলতাম, কিন্তু অন্য কোথাও তো আমি সেভাবে হাসনাতকে বলতেন যে আপনি এই বিষয়টাতে দুর্বল, মানে আপনার মন খারাপ করতেন, বা এরকম কোনো বিষয় কি ছিল ওই সময়টাতে, যে এরকম যে আমি কানঠসা মেয়ে, আমাকে আর কে বিয়ে করবে, এই ধরনের কথা বলতেন? হ্যাঁ ওর সাথে এভাবে কথা বলছি, যে কারণেই হয়তো ওই সাহসটা পেয়েছে। হ্যাঁ এখানে বলছে, তখন বলতেছে আমি যদি বিয়ে করি? না, আপনি বিয়ে করলে আমি কেন করব? আমি তো কারো নিয়ে বোঝা হয়ে থাকতে পারবো না, কারো জীবনে বোঝা। হ্যাঁ, তো বলতেছে যে আমি কখনোই এটা মনে করবো না, তুমি মনে করবা যে আমি মনে করবো তুমি সুস্থ, তুমি ভালো। তখন পর্যন্ত জানতে পেরেছেন হাসনাত সম্পর্কে, কোথায় থাকে, কি করে? তখন পর্যন্ত জানতে পেরেছেন যখন বিয়ের প্রস্তাব করতে দিচ্ছে বা এরকম ভাবে কথা বলছে? তখন পর্যন্ত সে তার বাড়িতেই থাকে, সে ডিপ্লোমা পড়া শেষ করে বা বাড়িতেই আছে, এটুকুই জানি। এটুকুই শুধু জানেন? হ্যাঁ এটুকুই জানি। আচ্ছা, তার বাড়ি রাজশাহী, এটুকুই জানি। ওকে। তখন আমাকে বললো কি যে তোমার 1 কপি ছবি পাঠাও। তো আমি আবার ওর অ্যাড্রেস দিল, ওর অ্যাড্রেসে আমার একটা চিরকুট আর একটা ছবি পাঠিয়ে দিলাম। আচ্ছা। তো বলতেছে ওকে। তবে যাই হোক, এর মধ্যে আমার ওই ইয়াটা পাইছে যে আমি কান অপারেশন করলে ভালো হবে, ওর একটা এই আশা থেকে ও আর একটু বেশি গুরুত্ব দিচ্ছে যে ভালো হয়ে যাবে। তো তখন পর্যন্ত হাসনাতকে আপনি দেখেন না? আমি দেখি নাই। আপনি আবার ছবি পাঠিয়ে দিয়েছেন? আমার ছবি ও দেখতে পেয়েছে। আচ্ছা। তো ওকে বললাম, এর মধ্যে পহেলা বৈশাখ আসলো, ওকে বললাম যে তুমি আসো, তুমি আমাদের এখানে আসো, পহেলা বৈশাখে অনুষ্ঠান আছে, আমরা অনুষ্ঠানে আসো, আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, কারণ আমাকে দেখে তোমার নাও পছন্দ নাও হতে পারে, তখন বিয়ে করে কিন্তু পস্তাতে হবে। আবার তোমাকে দেখে আমি নাও পছন্দ করতে পারি। তো বলছে না, দেখতে হবে না, আমি তোমাকে বলছি, তুমি ঠসা হও, কানা হও, বোবা হও, খোড়া হও, আমি জবান দিয়েছি, আমি তোমাকে বিয়ে করব, বাস। এই যে তার যে একটা
কনফিডেন্স, তার যে আমার প্রতি যে ভালো লাগে ভালোবাসাটা, এটার প্রতি আমার একটা আস্থা এসে গেল। ঠিক আছে, এভাবে আমরা কথা বলি। কথা বলতে বলতে এপ্রিল মাসের 6 তারিখে কথা বলি। ওর আগ্রহে মানে ওই আমাকে যত দ্রুত পারতেছে যে আমাকে যেন ও পারলে যেন ও নিজেই আমাকে নিয়ে অপারেশন করাবে এরকম ভাব দেখাচ্ছে। তখন আমি ফ্যামিলিকে চাপ দিই তাড়াতাড়ি আমাকে টাকা পয়সা অ্যারেঞ্জ করে চলো যাই ঢাকা যে কান অপারেশন করে আসি। আমার ফ্যামিলিকে বললাম, তো আমাকে নিয়ে আসলো এপ্রিল মাসের 26 তারিখে 2006 সালের। ঢাকায় নিয়ে এসে আমার এক খালাতো বোনের বাসায় উঠলাম। তো দুলাভাই বললো যে এক ডাক্তারের পরামর্শে তুমি কান অপারেশন করো না, তুমি আরেকটা ডাক্তারের কাছে যাও। ঠিক আছে দুলাভাই, আপনি তাহলে সিরিয়াল দেন। ওনার পরিচিত একটা ডাক্তার ছিল, ওনার সিরিয়াল দিল, ওখানে দেখালাম। সন্ধ্যার সময় দেখানোর পরে ডাক্তার আবার আমাকে পরীক্ষা নিরীক্ষা দিল। আমার সারা রাত আর ঘুম নাই। পরীক্ষার পরে হয়তো ডাক্তার বলবে না অপারেশন করা যাবে না। মানে তার থেকে বেশি টেনশন হচ্ছিল এই কারণে যে ছেলেটাকে হারাবো কিনা। না এসব নিয়ে টেনশন হচ্ছিল না। এসব নিয়ে টেনশন করি না। কিন্তু আমার কান ভালো। ওই ছেলেটা তো আপনাকে বিয়ে করতে চাইলো, এটা কি প্রেমের জায়গা থেকে চেয়েছে নাকি এক ধরনের আপনি এটা বলতেন সেখানে করুণাও হতে পারে। তখন আপনি কনফিউজ, তখন আপনি আপনার জায়গা থেকে কি কোনো কথা দিয়েছেন তাকে যে আপনি তাকে লাভ করেন বা এক ধরনের কমিটমেন্ট তৈরি হয়েছে মানে হাসনাতের সঙ্গে? মানে হাসনাতের সঙ্গে ওই যে যদি ভালো হই তখন বিয়ে করবো। ও, এটা আপনি বলেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি যদি ভালো হই তবে আমি তোমাকে বিয়ে করবো, তাছাড়া আমি বিয়ে করবো। তারপরে ডাক্তারের রিপোর্ট পরের দিন আবার রিপোর্ট করে নিয়ে যায়, পরীক্ষা নিয়ে যায়, দেখালাম। দেখানোর পরে উনি বলে যে হ্যাঁ অপারেশন করা যাবে, আপনি কালকে মহাখালী শাহীকে ভর্তি হয়ে যান, আমি আপনার অপারেশন করবো। আচ্ছা, তখন আমি স্বস্তি পেলাম, যাক আমার 4 বছরের অভিশপ্ত জীবন আজকে থেকে হয়তো মুক্ত হবে। 4টা বছর আমি কি বলবো যে তখন আমি স্বস্তি পাচ্ছেন, তখন তো আপনি শিওর না অপারেশনের পরে উল্টোটা হতে পারে। তারপরে সে বলছে যে আমি তো অন্যান্য ডাক্তারের কাছে যে বলতাম যে আমার কানটা কেটে দেন না, কেটে একটু চেষ্টা করেন না, আমি শুনতে পাই কিনা। ওটাও করতো না, তাও বলতো না, ওটাও করতো না তারা। হ্যাঁ, অপারেশন করা যাক না যাক আপনি কেটে দেন, তবু আমি শুনতে পাই কিনা চেষ্টা করব, আমি এটা বলতাম। তো উনি যখন বললো তখন আমি একটু স্বস্তি পেলাম। কি দুটো কানই ছিল নাকি একটা কান ছিল? 2 কানই সমস্যা, একটা বেশি একটা কম। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ওই পরের দিন আমি মহাখালী শাহীকে হাসপাতালে ভর্তি হলাম। ভর্তি হয়ে যখন আমাকে ওটিতে নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি ফোন দিছি আমার সেই অনার্স লেভেলের বন্ধুকে, মানে আপনার এক্স বয়ফ্রেন্ড। ওকে আমি ফোন দিই। ওকে কেন ফোন দিলেন? কারণ ওর প্রতি তো, ওর সাথে আমি 3টা বছর ঘুরছি ফিরছি চলছি, ওই মুহূর্তে আপনার কাছে মনে হয়েছে যে ওর প্রতি মায়াটা আছে আপনার। হ্যাঁ, কারণ ও তো আমাকে ভালোবাসতো, কারণ একজনের সাথে পাশাপাশি চলছি ফিরছি, আর একে তো আমি দেখি নাই। তখন ওকে আমি বলছি আচ্ছা আমার যদি আমি কান অপারেশন করার জন্য ওটিতে ঢুকবো, যদি কান ভালো না হয় তুই কি আমাকে বিয়ে করবি? তখন ও কোনো উত্তর দেয় না, শুধু বলে যে আচ্ছা আগে অপারেশন করো তো তারপরে দেখা যাক। এই ছেলেটা এই কথাটা বলে? হ্যাঁ, যার একটা মাত্র কথা ছিল যে তোর পুরো দেহটা পচে গেলেও নিঃশ্বাস থাকলেই তোকে আমি ভালোবাসি, অথচ আমি যখন ওটিতে যাই সেই মুহূর্তে সে মিথ্যা করে হলেও যদি বলতো যে হ্যাঁ আমি তোকে বিয়ে করব, তোর কান ভালো না হলে আমি তোকে বিয়ে করব, এই কথাটা যদি বলতো তাহলে হয়তো আমার জীবনটা ওর সাথেই জড়িয়ে যেত। তারপরে আমি ফোন দিলাম হাসনাতকে যে আমি তো এখন ওটিতে ঢুকবো, তো আমার কান অপারেশন করব, আমার ভালো না হলে তো আমি বিয়ে করব না, ভালো হলে হয়তো আমি তোমাকে বিয়ে করব, আর যদি ভালো না হয় তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে? ওর স্বীকারোক্তিটা কি আমি সেটা জানার জন্য, ওর সম্মতিটা জানার জন্য আমি ফোন দিলাম। তো বলতেছে যে তোমার কান ভালো হোক না হোক আমি বলছি না আমি তোমাকে বিয়ে করব, সেটা তোমার কান ভালো হলেও করব না হলেও করব। অসাধারণ একটি জায়গায় দাঁড়িয়েছে গল্পটা। জীবন অবশ্যই সুন্দর, সৃষ্টিকর্তার সেরা জীব আমরা। আমাদের যদি বলা হয় যে মনুষ্য জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, অন্যান্য প্রাণীর চাইতে আমাদের জীবনের যদি বেসিক পার্থক্যের জায়গাটা নির্ণয় করা হয় তাহলে সেটা হবে এটাই যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি অনেক মেধা নিয়ে, অনেক জ্ঞান নিয়ে, বিচার বুদ্ধি নিয়ে, শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য না। সামিয়া, আপনি যেটা বলছিলেন যে ওটিতে ঢুকবো, হাসনাত তখন আপনাকে খুব সুন্দর যে কথাটা শোনালো যে না যাই হোক না কেন আমি তোমাকে চাই আমার জীবনে। তারপর তখন আমি চিন্তা করতেছি যদি আমার কান ভালো নাই হয় তাহলে আমাকে তো পরিবার তো আমাকে বোঝা হিসেবে রাখবে না, আমি তাদের কাছে উচ্ছিষ্টের মতো থাকবো। তো চিন্তা করছি আমি ছোটখাটো মাদার তেরেসা হব। ওই সময়টাতে আপনি ফিল করছিলেন? হ্যাঁ, আমার কান যদি ভালোই না হয় অপারেশনের পরে হয়তো আমি কোনো আশ্রমে চলে যাব, হয়তো কোথাও যাব। আমি অনেক কাজ জানি, আমি সেলাইয়ের কাজ বলেন, টেলার্স এর কাজ জানি, আমি সব কাজ জানি। আমার মতো আরো অনেক মেয়ে আছে, তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিব। বিয়ে না হয় বাদই দিলাম আমার জীবন থেকে। সমাজ ফ্যামিলি আমাকে
বাঁকা চোখে দেখবে। এই 4টা বছরে আমাকে যেভাবে ইয়া করছে, ওইটা আপনি ফিল করছেন। ওটিতে ঢুকলাম, আমার অপারেশন হলো। 9 দিনের পরে ডাক্তার আমার কান সেলাই কেটে যখন অপারেশন করে তখন অজ্ঞান করছে, আমার কানের ভিতরে ছোট্ট একটা হাড় চেট করে দেয়। চেট করতেছে, তখন আমাকে বলতেছে আপনি কি শুনতে পাচ্ছেন? বলছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ও বিউটিফুল। আমি শুনতে পাচ্ছি, কিন্তু অনেক জোরে শব্দ শুনতে পাচ্ছি, মানে শব্দ অনেক বেশি হচ্ছে, অনেক জোরে শুনতে পাচ্ছি। তারপরে ডাক্তার বুঝতে পারছে যে হ্যাঁ ওনার কান সাকসেস হচ্ছে। এর মধ্যে আমি ঘুমাই গেছি, আমি আর কিছু জানি না। পরের দিন ভোর 5টার সময় আমার ঘুম ভাঙছে। আমি আসলে এর আগে একটা অপারেশন করছি, এটা আমি খুব অপারেশন অত ভয় পাই না। পরের দিন 5টার সময় আমার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে উঠে আমি ওখানে তার কাউকে থাকতে দেয় না, তা আমি উঠে আমার যে মেডিকেলি পোশাক পরা ছিল সেটা চেঞ্জ করছি। পরে আস্তে আস্তে আমি বাথরুমে গেছি, তখন সিস্টার এসে আমাকে বকা দিচ্ছে, আপনি জানেন আপনি যে এই অবস্থায় একা একা বাইরে গেছেন, আপনি যদি পড়ে যেতেন মারা যেতেন। ওই মুহূর্তে আমার ভেতর থেকে মনে হচ্ছে আমাকে ভেতর থেকে ধাক্কাচ্ছে, মাথার ভেতর থেকে, কিন্তু আমি ওয়াল ধরে ধরে আসছি। যেটা করার উচিত ছিল না আপনি সেটা করেছেন। কাউকে ডেকে তার সাথে যেতে হতো। হ্যাঁ, সেটা তো আপনি বুঝতে পারেননি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। যে নার্স ওনাকে ঝাড়ি দিচ্ছেন তাকে আমি বলতে চাই, হয়তো হাসপাতালের নিয়ম কানুন জানেন না, সেটা আপনি ভুল করতেই পারেন, কিন্তু ওখানে তো নার্সের স্ট্যান্ড বাই থাকার কথা, যে কোনো সময় অ্যানেস্থেসিয়াটা অফ হয়ে গেলে যে কোনো সময় আমার রোগীর সেন্সটা আসবে। এই ছোট ছোট বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা আমরা দেখি, যেটা পেপার পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন রেডিওতে চলে আসে, যে ডাক্তারের সঙ্গে বা এর সঙ্গে আত্মীয়দের মারামারি, হাতাহাতি। হ্যাঁ, এই বিষয়গুলো একটু কেয়ারফুলি ডিল করা উচিত, বিশেষ করে অপারেশন রোগীদের ক্ষেত্রে তো অবশ্যই। বলুন। তারপর আমাকে 10টার দিকে খাবার দিল। খাবার খাওয়ার পর আমার বমি হয়ে গেল। তখন আমি কিন্তু শুনি না, তখন আমার কান ব্যান্ডেজ করা, আমি এক কানে হালকা শুনি। 3 দিন পরে আমাকে রিলিজ দিয়ে দিল। 9 দিনের দিন আমার সেলাই কাটলো ডাক্তার। আমার মনে হচ্ছে যে একটা সুচ পড়লেও ঠাস করে শব্দ হচ্ছে, এত জোরে শুনতে পাচ্ছি। কিন্তু জোরে শুনতে পাচ্ছেন, এটা আপনার কাছে অস্বস্তি লাগছে? অস্বস্তি লাগতেছে। বুঝতে পেরেছি। তখন কানের সেলাই যখন কাটে তখন ডাক্তার বলতেছে যে আল্লাহ ভরসা, এই ধরনের কানের সাকসেস 70%, আর 30% এর ভিতরে 25% কান নষ্ট থাকে, আর 5% একেবারে হয়তো বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। আপনার লাক ভালো, তাই আপনি ভালো হয়ে গেছেন। বিউটিফুল। সো আমরা বুঝতেই পারছি যে উনি একটা নতুন জীবনের স্বপ্ন দেখবেন এরপরে। কানের অপারেশন শেষ, আমি সুস্থ, আমি বাড়ি গেলাম। 1 মাস পরে এর মধ্যে আমাকে হাসনাত খুব তাড়া করতেছে যে বিয়ে করার জন্য। তা আমি ওকে বললাম যে তাহলে ঠিক আছে তুমি আসো আমাদের ফ্যামিলিতে কথা বলো। তখন কি দেখেছেন ওকে? না, তখন আমি ওকে দেখি নাই। বলছে যে না আমি যেতে পারবো না, তুমি আসো। একটা মেয়ে মানুষ যে বিয়ে করবো এটা হয় সম্ভব? তা করছে না, তাহলে হবে না, তাহলে তুমি আসো। এভাবে সে আমাকে ফোর্স করে। আমি এক সময় 6 সালের মে মাসের 28 তারিখে ওর সাথে কথাবার্তা বলে আমি চলে যাই। চলে যান মানে বাসা থেকে বের হয়ে যান? বাসা থেকে বলে যাই যে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা। না, সেটা আমি বুঝতে পেরেছি আপনি কি বলে গেছেন, কিন্তু আপনি কি বাসা থেকে বের হয়ে গেলেন ওকে বিয়ে করার জন্য? হ্যাঁ। বাসা থেকে বের হলেন কেন? বাসাতে বললে রাজি হবে না ওর সাথে বিয়ে দেওয়ার জন্য? না, বাসা থেকে বলছে তুমি বিয়ে করলে ওকে ডাকো। তো আমি বলছি যে ওকে ডাকছেও তো আসে না, তো যাই হোক আমি ওকে দেখি। তাই বলে আপনি বের হলেন কি তাকে বিয়ে করার জন্য? বিয়ে করার জন্য বের হলাম। এবং তাকে আপনি দেখেননি? না, দেখিও। কেন আমি বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়? এই জন্যই তো বলি, একটা ছেলে যাকে, হ্যাঁ ঠিক আছে, তার একটা গুড সাইন অবশ্যই ছিল, যে মুহূর্তে সে অপারেশনে যাচ্ছে সেখানে সে একটা কম্পেয়ার করার সুযোগ পেয়েছে যে একটা মানুষকে আমি 3 বছর লাভ করলাম, এবং তারপরে সে মানুষটা বলল যে ঠিক আছে দেখা যাক কি হয় না হয়। অপারেশনে কিন্তু মারাও যেতে পারতো। তারপরে সেই সময়টা কি উচিত ছিল না তাকে পজিটিভ কথা বলার? সেটা সে করেনি। অথচ যে মানুষটা তাকে মাত্র ফোনে সম্পর্ক, সে তাকে দেখেও নি, হয়তো সে দেখেছে, সেই জায়গাটা থেকে সে মানুষ ফোন কনভারসেশন তাকে এতটা সাহস দিচ্ছে, তো ঠিক আছে, এটা একটা গুড সাইন। বাট বিয়ে শাদী করার জায়গাতে আপনার ফ্যামিলির তো কোনো দোষারোপ ছিল না। আপনার ফ্যামিলি বলেছে যে ছেলেটাকে আসার জন্য, এবং সেটা সে আসতে চাচ্ছে না। আসতে না চাওয়ার পিছনে কারণটা কি ছিল? আসতে চাচ্ছে না, তার অর্থনৈতিক অবস্থা তখন তার সেভাবে আসার মতো। সেটা আপনি ফ্যামিলিতে বলতে পারতেন যে ছেলেটার এই অবস্থা? আপনি বলেছিলেন? না, আমি ফ্যামিলির সাথে সেভাবে শেয়ার করি না। আমার আসলে ফ্যামিলির প্রতি আমার একটা অভিমান ছিল, অভিমান থেকেই আমি চলে যাই। আপনার যে ফ্যামিলির প্রতি অভিমান ছিল এটা কি হাসনাত জানতো? হ্যাঁ, কিছুটা হলে জানতো। এই যে ছোটবেলার যে, এবং আপনি যেভাবে বের হয়ে আসতেছেন তার কাছে, এটাও সে জানতো নিশ্চয়ই? নাকি আপনি তাকে ফোর্স করেন যে আপনি এভাবে চলে যাবেন? নাকি সেই আপনাকে ফোর্স করে যে আপনি চলে যাবেন? তো তখন আপনার মনে হচ্ছিল যে একটা বেকার মানুষের সাথে হাত ধরে একটা ছেলেটাকে আপনি দেখেননি, একটা অনিশ্চিত গন্তব্যের দিকে পা বাড়াচ্ছেন। ওর পাশে যারা বন্ধু ছিল আশেপাশে, ওরা সবাই কথা বলতো, তবে দেখো তুমি ওকে বিয়ে করলে ঠকবা না, ওর বাবার অনেক কিছু আছে, ও যদি কিছু নাও করে
তাও সারা জীবন বসে খেতে পারবা। ওর পাশের বন্ধুরা যাদেরকে আপনি দেখেননি, বন্ধুর মা তাদেরকেও আমি দেখি নাই। বন্ধুর মা কথা বলতো, বন্ধুর বউ কথা বলতো, বন্ধুর বোন কথা বলতো। ততদিনে কি ব্যাপারটা এরকম হয়েছে যে আপনি ওকে লাভ করেন? হ্যাঁ, ততদিনে আমি ওকে লাভ করি। তাহলে কোন ইকুয়েশনে যাওয়াটাই উচিত হবে না, কজ লাভ ইজ ব্লাইন্ড। মানুষ যখন প্রেমে পড়ে, মানুষ তখন অসম্ভবকে সম্ভব মনে করে আগাতে থাকে। অ্যান্ড লাভ হ্যাজ দ্যাট কাইন্ড অফ ফোর্স, বিলিভ মি। লাভ অনেক কিছুই সাধন করতে পারে, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ইমোশনটা, এই ফিলিংসটা সবসময় থাকে না, সারা জীবন ধরে থাকে না, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকে, এবং এই ফিলিংসটা পরাজিত হয়। পরাজিত বলবো না, ঠিক অন্যদিকে চলে যায়। যেমন এরকম একটা কথা আমি কিছুদিন আগে শুনলাম। আমি কপিলের যে কমেডি শো, এটার আমি অনেক বড় ফ্যান। হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ সেন্স অফ হিউমার। সো ও বলছিল, আমার খুব ভালো লাগলো অ্যান্সারটা, যে বিয়ের পরে আসলে সম্পর্কটা এরকম থিতিয়ে যায় কেন? বিয়ের আগে সম্পর্কটা থাকে অসাধারণ। একটা মানুষ দেখিনি, বের হয়ে আসতে বলেছে, ব্যাগ গুছিয়ে ফ্যামিলি ছেড়ে বের হয়ে গেলাম তার জন্য। হ্যাঁ, কত বেশি ভালোবাসা থাকলে এটা করা সম্ভব। এই মানুষটাই বিয়ের পরে দেখা যাবে ভাত মাছ হয়ে গেছে। কেন হয়? এটা তো অনেক 99% ক্ষেত্রে এটা হয়। তো লাভটা কি তাহলে শেষ হয়ে যায়? নো, লাভটা শেষ হয়ে যায় না। বেসিক্যালি যেটা হয় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, লাভটা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যায়, তখন ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটির দিকে চলে যায় লাভটা। ইটস ভেরি গুড অ্যান্ড অনেস্ট অ্যান্সার। আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস, বাবা হিসেবে তখন মানুষ চিন্তা করে যে সংসারটা কিভাবে সামলাবো, তখন বেশি কনসেন্ট্রেশন ওদিকে চলে যায়। মেয়েরা সবসময় রোমান্টিক, একটু বেশি রোমান্টিক ছেলেদের চাইতে, কারণ মেয়েরা রোমান্টিক থাকতে হয়তো পছন্দ করে, আল্লাহ তাদেরকে ওভাবেই বানিয়েছে। তারা চায় যে তার হাজবেন্ড যখন বাসায় ফিরবে একটা গোলাপ ফুল নিয়ে ফিরুক, এবং দিস কাইন্ড অফ থিং। এটা আসলে ছেলেদের মধ্যে খুব ন্যাচারালি হয়তো জিনিসগুলো আসে না, কিন্তু তার মানে এখানে ভালোবাসাটা কমে যায়, হয়তো রেসপন্সিবিলিটি জায়গাটা দখল করে ফেলে। তবে এটা ঠিক ওই ফিলিংসটা থাকে না। যে গল্পে আমি যাচ্ছি সে গল্পটা আমি কিছুটা জানি, কজ আপনারা ইমাজিনও করতে পারবেন না যে এই মেয়েটির জীবনে ভবিষ্যতে কি অপেক্ষা করছে। একটু শুনতে থাকুন। জি বলুন। তারপর 28 তারিখে আমি বিয়ে করব, এর মধ্যে 26 তারিখে আমার এক্স ফ্রেন্ডকে আমি আবার ফোন দিই। আবার ফোন দিলেন? হ্যাঁ। এটা তো আপনি উচিত কাজ করেননি। আপনি ফোনটা কেন দিলেন? ওকে ফোন দিলাম, আমার পরশুদিন বিয়ে হবে, তুই কি বলিস? তখন ও বলে যে হ্যাঁ ঠিক আছে, বিয়ে ভালো হলে করে ফেলো। আপনি কি তখনও দৌড়ানাই ছিলেন? হাসনাতকে আপনি অলরেডি লাভ করেন, তারপরেও আপনি ফ্রেন্ড? তারপরে হাসনাতকে আমি দেখি নাই। সো ওই কনফিউশনটা ছিল? ওই কনফিউশন ছিল। আচ্ছা, ওকে। তো ওকে বললাম যে তুই কি বলিস? আচ্ছা ভালো হলে করে ফেলো, আমি আজকে নাইটে ঢাকায় যাব। ঠিক আছে, তো আজকে তোর সাথে আমার শেষ কথা, আর কথা হবে না। ও পরের দিন 27 তারিখে ওর বোনকে দিয়ে আমাকে ফোন দেওয়াচ্ছে। ও ঢাকায় এসে ফিল করতেছে যে না, ওর বিয়ে হয়ে গেল, তোকে আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, ওকে। তখন ওর বোনকে ওর বড় ভাইয়ের বাসায় পাঠাইছে, বড় ভাইয়ের পা ধরে ওর বোন কাঁদছে, ওর বিয়ে হয়ে যাচ্ছে, ও বাঁচবে না, এখন ওকে বিয়ে করা। ওর বোন আমাকে অনেকবার ফোন দিচ্ছে, তখন চাপা এখন সম্ভব না। আমার রাগ যে আমি যখন ওকে বললাম আমার বিয়ে হবে, ও তখন বলছে আমি নাইটে ঢাকা যাব। তো এখন আর সম্ভব না। ও যদি ওই মুহূর্তে বলতো যে না তুমি বিয়ে করো না, আমি আসবো, তো ওর আপাকে বলে দিলাম আপা এখন আর সম্ভব না, আমার বিয়ে অলরেডি সবকিছু ওকে হয়ে গেছে। তখন ও কান্নাকাটি শুরু করছে। তারপরে আমি পরের দিন 28 তারিখে গাড়িতে উঠে রওনা দিলাম, কিছু পোশাক আশাক নিয়ে চলে গেলাম। আমিও যে নামলাম ভাইয়া স্ট্যান্ডে, অঝরে বৃষ্টি। না, কিন্তু যে ছেলেটাকে আপনি বিয়ের আগ মুহূর্তে গিয়েও আপনি ফোন দিচ্ছেন, তাকে আপনি কি বললেন? তখন বললাম যে না, তুই আমাকে চাইতি তাহলে তো তুই ঢাকায় যেতি না, আর রাজি না হলে আমি কেন যাব। সামহাও আপনি তাকে নো বলেছেন। ওকে, তারপর আপনি হাসনাতের দিকে চলে যাচ্ছি। তো বৃষ্টিটা কিসের হলো? আমি যে বাস স্ট্যান্ডে নামলাম, রাজশাহী বাস স্ট্যান্ডে নামার পরে অঝরে বৃষ্টি। এর মধ্যে ওর দুইটা ফ্রেন্ড ও মোটরসাইকেল নিয়ে আসলো। ওকে দেখে তো ভাইয়া আমি তাজ্জব হয়ে গেলাম। কেন? আমি কি করলাম? হায়, আমি কি করিলাম। আসলে আপনার অভিব্যক্তি এরকম হওয়া উচিত ছিল। আমি একটু ট্রাই করে দেওয়ার চেষ্টা করলাম, এটাই হয়। বাট তারপরেও বলি, মেয়েদের জায়গা থেকে মেয়েরা আসলে প্রেমটাকেই বেশি পছন্দ করে, লাভটাকেই বেশি পছন্দ করে, চেহারাটাকে ততটা নয়। এটা মানে আমি আমার বন্ধু সার্কেল সব জায়গার এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে আপনাদেরকে যেটা বলতে পারি, কজ এই মেয়েটাও স্যাক্রিফাইস করেছে। আই এম ডেফিনেটলি শিওর আপনি করেছেন। বলেন তারপর। ওকে দেখে আমি তো মানে এখন আমি কি করব? আমি ফিরে যাব? বৃষ্টি না হলে হয়তো আমি ফিরতে গাড়িতে ব্যাক করে চলে আসতাম, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এখন বৃষ্টিতে আমি ওকে দেখে আমার মনে হচ্ছে যে না, একে বিয়ে করা যাবে না। একজনকে দেখলেই মনে হয় যে তার ভেতরে পাতাটা পড়া হয়ে যায়। আমি বারবার আমি ওকে দেখতে চাইছি, ও আমার সামনে আসে নাই, এই কারণেই আসে নাই। ও হয়তো জানতো যে ওকে দেখলে আমি বিয়ে করব না। আচ্ছা, এখন যাই হোক, আমি আবার আমার কপালের উপরে সব ছেড়ে দিলাম, যা হয়েছে হয়েছে। আমি যখন চলেই আসছি, ও দেখতে যাই হোক, ভালো তো বাসে। এখন আমার আর ফেরার পথ নেই। হয়তো বৃষ্টি, আল্লাহ হয়তো চাইছে এই জন্য বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি না হলে তো আমার ফিরে যাবার উচিত ছিল। এখন আমার ফিরে যাওয়ার পথ নাই। ওরা আমাকে নিয়ে ফ্রেন্ডের বাসায় উঠলো।
তখন অঝরে বৃষ্টি, আমরা ভিজতে ভিজতে বাসায় যেয়ে উঠলাম। ওর ফ্রেন্ডের মা বোন সবাই রান্না টান্না করে মানে কাজে নিয়ে আসলো, বিয়ের যা আয়োজন যা করার সমস্ত কিছু করলো। সেই মুহূর্তে ভাইয়া এটা বললে যদিও বলা উচিতই, ওর কাছে কোনো টাকা নাই। আমি 8,000 টাকা নিয়ে গেছি, আমার সেই টাকা দিয়ে সে কাজীকে দিচ্ছে, সেই টাকা দিয়ে যা খরচ করার করতেছে। এই টাকাটা আপনার কাছ থেকে নিয়ে সে আমার কাছ থেকে নিয়ে করতেছে। আর সে একটা এমন অবস্থায় আছে, পায়ে একজোড়া ছেঁড়া চটি, জিন্সের প্যান্টটা আছে, তাও মানে কত কালের যে পুরাতন, গায়ে একটা ঢলফলা পাঞ্জাবি, মানে দেখতে বিদঘুটে লাগতেছে। বাড়ি ঘরের অবস্থা কেমন ছিল? বাড়িঘর তখন আমি দেখি নাই। তো বিয়েটা কোথায় হচ্ছে? বিয়েটা হচ্ছে ওর বন্ধুর বাসায়। ওকে। ও এর মধ্যে ওর মাকে বলে রাখছে যে মা, ওর মা আবার বৃদ্ধ, বাড়িতে ও আর ওর এক বোন থাকে, বিয়ে হয়নি তখন বোনটার। তো বোন কিছু করে না, ওর বৃদ্ধ মা রান্না করে। তো ওর বোন কিছু করে না, বেঁধে মাকে বলছে মা আমি কিন্তু বিয়ে করে ফেলবো, আমি যে কোনো একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। তোর মা বলছে ঠিক আছে করিস। মায়ের এইটুকু অনুমতি পাইছে। তখন ফ্রেন্ডের বাড়িতে বিয়ে হয়ে গেল। রাত 11টার সময় ওদের বাড়িতে নিয়ে আমাকে পৌঁছাই দিল বন্ধুরা মিলে। আপনার রাজশাহী কোর্টের পাশে বাড়ি। আমার শ্বশুর অ্যাডভোকেট ছিলেন। বাড়িটা সেই 60-70 বছর আগের করা, ছাদগুলা ধসে ধসে পড়তেছে, এরকম অবস্থা। যাক, আমার কপালে যা ছিল হয়েছে, মেনে নিলাম। রাত্রে ওদের বাসায় গেলাম, যাওয়ার পরে ওর মাকে ডেকে বলল মা আমি তো বিয়ে করে নিয়ে আসছি। ওর মা খুব জেদি, ডেকে টেকে কথা বলতেছে না। যাই হোক, আমরা বলে টেলে ঠিক আছে ভালো করছিস, বিয়ে করছিস, এখন থাক, কাল সকালে কথা হবে বলে ওর মা সকালে উঠে চলে গেল বোনের বাড়িতে। ওর ছোট বোনের বাড়িতে যে বোনের হাজবেন্ডকে বললো, ওর বোনের হাজবেন্ড আবার ফুফাতো ভাই, যে বললো যে এরকম হাসনাত তো বিয়ে করে ফেলছে, এখন কি করা যায়। তো ওর বোনের হাজবেন্ড বলে দিল যে মেয়েটাকে বোঝাই সুঝে এখন বাড়িতে পাঠিয়ে দেন, 1 মাস পরে যে আমরা আনুষ্ঠানিকভাবে নিয়ে আসবো। এর মধ্যে ওর মা ওর বোনের বাসা থেকে এসে আমাকে বললো যে তোমার বাপ ভাইকে ডেকে তুমি বাড়ি চলে যাও। বাড়ি যে আমি আমার ব্যাংক থেকে টাকা পয়সা উঠায়, যাই হোক একটা বউ হিসেবে আমি তোমাকে গ্রহণ করে আমার মেয়ে জামাইটামাই নিয়ে আসবো। আমিও কান্নাকাটি করতেছি, আমি কি করলাম, এখন কি হবে। এতে এরকম করতে করতে সারাদিন মানে আমার শাশুড়ি রান্না করতে যাচ্ছে, আমি সব তার সাথে কাজে সহযোগিতা করছি, রান্না টান্না যা করার সাথে করতেছি। করতে করতে সারাদিন সে আমাকে অবজারভেশন করলো। অবজার্ভ করে তারপরে সন্ধ্যার সময় আমাকে বুকে ধরে নিয়ে বলতেছে যে যাই বলুক মা, তোকে যেতে হবে না। এটা কে বলছে? আমার শাশুড়ি বলতেছে। আচ্ছা। আমার জামাই মেয়ে এসে আমাকে রেঁধে খাওয়াচ্ছে না। মানে আমি সকাল থেকে সারাদিন যে পর্যন্ত কাজটা কর্ম করছি, সে খুব খুশি আমার পরে, সে আমাকে মেনে নিচ্ছে। সন্ধ্যার সময় তুই থাক, বাস। তখন আমি ওখানে জায়গা পেয়ে গেলাম। তারপর আমার বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে আসলাম। শাশুড়ি মেনে নিল, 2 মাস থাকলাম ওখানে। আমার বেকার স্বামী, আমাকে সারাদিন পরিশ্রম করতে হতো, সংসারে যা কাজ সম্পন্ন করতে হতো। আচ্ছা, করলাম। এখন দেখি আমার স্বামী অলস, সারাদিন ঘুমায়, সন্ধ্যার সময় বের হয়, মানে যে বাহিরে আড্ডা মেরে, বন্ধু দোকানে টোকানে আড্ডা মেরে উনি ফেরে রাত 1টার সময়, 12:30 1টা। সবাই বলে তোর বিয়ে করছিস, ঘরে বউ আছে। বিয়ের পরপরই আপনি এটা দেখতে পেলেন? হ্যাঁ, এটা দেখতেছি। ওকে। চেষ্টা করি যে ওকে ঘরে ফেরানো, তাড়াতাড়ি ফিরবে না। সারাদিন ঘুমায়, সে সারা রাত জেগে থাকে। আমিও সারা রাতে ঘুমাতে পারি না। দেখি যে আমি ঘুমাতে ঘুমাতে ভোর 4টার দিকে ঘুমাই, ওদিকে 6টা বাজতে শাশুড়ি ডাক শুরু করে দেয়, ওঠো, নাস্তা করো, এই করো সেই করো। আচ্ছা, এভাবেই পার হলো 1 বছর। মাঝে মাঝে আমি চিৎকার করে কান্নাকাটি করতাম, কি করলাম আমি, এই মানুষ তো ভালো হবে না। 1 বছর পুরো। ওই সময় কি বাড়ি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা? হ্যাঁ, আমাকে 2 মাস পরে যে আমাকে নিয়ে আসলো আমাদের ফ্যামিলি থেকে। আচ্ছা আচ্ছা। আমার হাজবেন্ড দেখে, কিন্তু কেউ লাইক করে না, তার লুকিংটা দেখেই কেউ পছন্দ করে না। আচ্ছা। তো এভাবে কষ্ট করে কাটাই, কিন্তু ও আমাকে তখন প্রচন্ড ভালোবাসে। সে অলস হোক, যাই হোক, কাজ না করুক, ঘুমাক, যাই হোক, আমি যদি কোনো কষ্টে, তাদের পারিবারিক ভাবে কোনো কষ্টে যদি আমার চোখের পানি 1 ফোঁটা পড়ে, তারপরে 3 ফোঁটা আমার জন্য সে কান্নাকাটি শুরু করে দেয়। আমার কষ্ট হলে পরে সে আমাকে বুকে জড়াই ধরে নিয়ে আমাকে সান্ত্বনা দেয়, ঠিক আছে, তো আমাকে ভালোবাসে। আর যাই হোক, আমি আমার ভাগ্য তো মেনে নিছি। বাবার যতই থাক, বসে খেলে তো এখন বিয়ে করছে, বউ নিয়ে তো আর মা বসাই ভাত দিবে না, এই নিয়ে একটু গন্ডগোল। তো আমি বলে ঢাকায় পাঠিয়ে দিলাম। ওর এক ফ্রেন্ড থাকে ঢাকাতে, ওর কাছে পাঠিয়ে দিলাম। ওখান থেকে একটা চাকরি হলো। চাকরি মানে 3 দিন করার পরে আমি অসুস্থ হই। যেই ফোন শুনছে যে আমি অনেক অসুস্থ, তো চাকরি মাকরি ফেলে থুয়ে শুধু ব্যাগটা কাঁধে করে নিয়ে চলে গেছে আমাদের বাড়িতে। হাসনাত? হ্যাঁ, হাসনাত। চলে যাওয়ার পরে আর চাকরি আসলো না।
তো যে আবার 1 মাস বাড়িতে থেকে আবার পাঠালাম, আবার চাকরি নিল, চাকরি নেওয়ার 1 মাস পরে আবার আমাকে নিয়ে আসলো না। আমি ওর মাকে ফোন দিল, আমি ওকে ছাড়া চাকরি করতে পারবো না। আমি এসে দেখি কি ভাইয়া, যাদের সঙ্গে থাকে, ব্যাচেলারদের সঙ্গে থাকে, তাদের সঙ্গে থাকতে থাকতে একটা ছেলের গার্লফ্রেন্ডের নাম্বার নিয়ে তার সাথে কথা বলে। তো কেন তুমি এর সাথে কথা বলো কেন? ওই ছেলেটার গার্লফ্রেন্ড। ওর গার্লফ্রেন্ড তোমার কথা বলা দরকার কি? এমনি বলি ওই ছেলেটা। আচ্ছা, ও ছেলে মিথ্যা বলুক সত্য বলুক, সে কথা বলতেছে বলুক, তোমার মাথা ব্যথা কেন? তুমি ওর সাথে কথা বলবে না? ওই মেয়ের সাথে কথা বলে, চুপে চুপে কথা বলে, তখন তো একটু টাকা বেশি কাটতো। আমি আবার ওর ডায়াল কল চেক করতাম, কতক্ষণ কল দিচ্ছে, কতক্ষণ কথা বলছে, তখনই বুঝতাম। এই নিয়ে আমাদের 15-20 দিন একটু গন্ডগোল চললো। তখন চিন্তা করলাম না, আমি চলেই যাব। তখন আমার পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। তো এইভাবে আস্তে আস্তে ওটা কেটে গেল। আমি 1 বছর স্ট্রং ওর সাথে থাকলাম ঢাকাতেই। ও 2008 সালে ওর মা হজে যাবে, ওর বোনের বিয়ে হয়ে গেছে, ওর মা ফোন দিল, বউকে পাঠিয়ে দে, আমি একা কার কাছে থাকবো। আমি আবার ওর মায়ের কাছে চলে গেলাম। 1 বছর থাকতে থাকতে আমি ও বাড়ি গেল, আমি কনসেপ্ট করলাম। ওকে, তা আমি কনসেপ্ট করে আমি অসুস্থ, এখন ওর মাকে দেখবো না, আমি ওখানে থাকবো, আমাকে কে দেখবে? তখন ওর মা বললো, তুমি না হয় বাড়ি যাও, তুমি বাড়ি গেলে তো আমার মেয়েরা এসে আমাকে একটু দেখবে, তুমি থাকাকালীন তারা আর আমাকে ইয়ে করবে না। ওরা আবার একটু অন্যরকম ভাইয়া, কারণ কোনো ভাই বোনের সাথে ভাই বোনের সম্পর্ক নাই। আমার বাচ্চা যখন 1.5 মাস পেটে, তখন আমি বাড়ি চলে আসি। আমি একেবারে বিছানায়, আমি উঠতে পারি না, খেতে পারি না, সারাদিন খালি বমি করি। 3.5 মাস থাকার পরে আমি আবার একটু সুস্থ হলাম। তখন আমাকে বললো, তুমি এখন বাড়ি যাও। বাড়ি যেয়ে দেখি ওর যে বোনটার বিয়ে হয়েছে, ও বাড়ি চলে আসছে। আমি যাওয়ার পরে অলরেডি আর কোনো কাজ করে না সে। আচ্ছা, সমস্ত কাজ আমাকে করতে হয়। এরকম করতে করতে আমার বাচ্চা যখন 9 মাসের পেটে, তখন সে মোবাইলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে। তখন আমি দেশে সারাক্ষণ তার মোবাইল বিজি পাই। সে ওই মেয়েটার সাথে কথা বলতে বলতে তার সাথে এমন সম্পর্ক হয়েছে, সে তাকে বিয়ে করবে। এর মধ্যে আমার বেবি হওয়ার সময় হয়ে গেল, মেডিকেলে আমাকে ভর্তি করলো, বাচ্চা হবে। ও থাকে সারাক্ষণ ওই কানে ইয়ারফোন আর কথা। আচ্ছা, আমার সামনেই। ডাক্তার নার্সরা বিরক্ত হয়ে গেল। যখন আমার বাচ্চা সিজার করে হয়েছে 3 দিনের দিন, আমি ওই মেয়েকে খুঁজে পাচ্ছি না। মেয়ের নাম্বার আমার কাছে আছে, কিন্তু ওই নাম্বারে আমি খুঁজে পাচ্ছি না ওই মেয়েকে। মানে মেয়ের নাম্বারটা আপনি আগে নিয়েছি। আমি যেভাবে হোক জোগাড় করছি, সেগুলা বলতে গেলে অনেক বড় কাহিনী। যেদিন আমার বাচ্চার 3 দিনের দিন বয়স, সেদিন আমি রাত্রে ওই মেয়েকে ফোন দিছি। ওই ফোন ধরছে মেয়ে, বলছে যে, আপা, আপনি আপনার হাজবেন্ডকে কালকের দিনের জন্য আটকান, না হলে ও কালকে চলে আসবে, আমাদের বিয়ে হবে। ওই মেয়েকে কিন্তু সে দেখে নাই, শুধু মোবাইলই। আপনার বাসায় জানি কি আছে, আমি জানি যে বাসায় আমার কাছে 10,000 টাকা আছে, এই টাকা নিয়ে ও পরের দিন চলে আসবে বিয়ে করতে। আচ্ছা, আমি এখন কি করবো ঠিক পাচ্ছি না। আমার বোন ওদের বাড়িতে আছে, আর আমার মা আছে হাসপাতালে আমার কাছে। তো আমার বোনকে বললাম, দেখ, অমুক জায়গায় চাবি আছে, অমুক জায়গায় টাকা আছে, ওই টাকাগুলো নিয়ে তুই সকালে মেডিকেলে চলে আয়। টাকা না পেলে তো আর ঢাকা যেতে পারছে না। পরে টাকা খুঁজতেছে, ঢাকায় আসবে, টাকা খুঁজে পাচ্ছে না, আমাকে ফোন দিচ্ছিল, টাকা তো আমি নিয়ে আসছি। তো কেন টাকা নিয়ে গেলে? তো বলছে, আমার দরকার আছে, আমি নিয়ে আসছি টাকা। মেডিকেলে যে আমাকে মেরে ধরে হয়ে ওখান থেকে টাকা নিয়ে চলে আসলো। আমি অ্যাডমিট রোগী, ডাক্তাররা বললো যে ওই ছেলেকে ঢুকতে দিয়ে না, কোনো অ্যাক্সিডেন্ট হয় আমাদের পুলিশ ডাকো। এর মধ্যে বেরিয়ে গেল। এর ভেতরে আমার ছেলে জন্ডিস দেখা দিল। জন্ডিসের জন্য আরো 2 দিন হাসপাতালে ভর্তি থাকলাম। ও ঢাকা আসা ক্যান্সেল হয়ে গেল। আর ওই মেয়েটাও মোবাইল অফ করে দিল। 5 দিনের দিন আমাকে নিয়ে আসলো ওদের বাড়িতে। নিয়ে এসে আমার সামনেই সে কান্না করতেছে, আহারে আমার ময়না পাখি আজ কত দূরে, তুই আমার জীবনটা ধ্বংস করে দিলি। এই ময়না পাখিটা হচ্ছে ওই মেয়েটা। এত কিছুর পর আপনি ওই হাজবেন্ডের কাছে কেন আছেন ওই সময়টাতে? ওটা তো কেবল শুরু করলাম, আমার এর চেয়েও বেশি হয়েছে, এর চেয়ে বেশি এখন। তারপরে ওই মেয়ের সাথে মেয়ের যোগাযোগ করে না ওর সাথে। তো ও কান্নাকাটি করে আর আমাকে মোবাইলে অল টাইম ফোন দিয়ে গালাগালি ঝগড়াঝাটি। মানে আমার কোনোদিন সারা রাত ওর মোবাইল গালাগালি শুনতেই যায়, সারাদিন না খেয়ে যায়। এই অবস্থা 6 মাস গেল। এর মধ্যে আমার ছেলেকে নিয়ে ওদের বাড়ি গেলাম। 3.5 মাস বয়স যখন, তখন ও গেছে। আমার ছেলের খুব জ্বর। ওর মোবাইল থেকে আমি কিছু মেসেজ অপশনে যে কিছু ওই মেয়ে যেসব নাম্বার থেকে মেসেজ পাঠাচ্ছে, ওই নাম্বারগুলো আমি টুকে রাখলাম। টুকে রেখে ওই নাম্বারে আমি পরে ফোন দিলাম। নাম্বারে ফোন দিয়ে দেখি যে ওই মেয়ের চাচা তো দুলাভাই ধরছে। বললাম, আচ্ছা মেঘলাকে? তো বলতেছে আমার বোন, বলছে সে আমার হাজবেন্ডের সাথে এই করতেছে, আমার একটা সংসার ভেঙে দিচ্ছে, আমার একটা সন্তান আছে, আমার ছেলে না থাকলে তো কোনো কথাই ছিল না ভাই। যেদিন আমি বুঝতে পারছি, আমি সেদিন ওকে ডিভোর্স করে দিই। কারণ এমনিতে তো আমি সবকিছু মানায় নিয়ে শুধু ভালোবাসাটুকু নিয়ে বেঁচে আছি। ওকে দেখলাম সহ্য, বলতে গেলে ওর সাথে আমার শেষ করতে আমি অসহ্য লাগে। আচ্ছা, ওকে।
যাই হোক পরে শালী পরিচয় দিল, এইগুলো করছে, কয় যে আসলে ও যা বলছে সবই মিথ্যা, ও বিবাহিত একটা মেয়ে, ট্রাক ড্রাইভারের মেয়ে, ও বলছে যে ঢাকায় বাড়ি আছে, সেই আছে, ওর বাবা ব্যবসা বাণিজ্য করে। যাই হোক আমার হাজবেন্ডকে সে লোভ দেখাই ব্ল্যাক করুক, যাই হোক একটা কিছু করছে। 3 বছর চলে গেল, তখন সে মানে অন এন্ড অফ এই ধরনের সম্পর্কের মধ্যে সে আছেই না, তো 3 বছরে মোটামুটি ভালো। আচ্ছা, ওই মেয়ের ক্লোজের পরে সে সত্যি রাগারাগিও না, ঝগড়াঝাটিও না, আসি, কিন্তু আমার ভেতরের যে ভালোবাসা সেটা কিন্তু চলে গেছে তারপর থেকে। তারপরে 13 সাল থেকে এপ্রিল মাসে এসে সে ফিলিপাইনে একটা ডারমিসা নামের একটা মেয়ের সাথে সে ফ্রেন্ডশিপ হয়। আমাকে সে তখন দেখায় যে ফিলিপাইনে একটা মেয়ে, এটা আমার ফ্রেন্ড। কিভাবে দেখালো আপনাকে? ফেসবুকে দেখাচ্ছে। আচ্ছা, ফেসবুক আপনি চালাতেন? না, আমি এখন পর্যন্ত ফেসবুক সম্পর্কে কিছু বুঝি না। তো মোবাইলে সে আপনাকে দেখালো তার সঙ্গে ফিলিপাইনের একটা মেয়ের ফ্রেন্ডশিপ। তখন কেবল ফ্রেন্ডশিপ হয়েছে 13 সালে। 2013 সালে। নোট অন দিস পয়েন্ট প্রিয় শ্রোতা, বিকজ দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি ফর অফকোর্স ইউর কনজুগাল লাইফ, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বলেন। ডারমিসা ক্যালিও নামের একটা মেয়ের সাথে সে, কি নাম? ডারমিসা ক্যালিও শাকিলি, সেটা ফিলিপাইনি মেয়ে, সে কুয়েতে মানুষের বাসায় কাজ করে। ওকে, তো এই মেয়েটার সঙ্গে তার ফেসবুকে ফ্রেন্ডশিপ। সে আগে ফেসবুক চালাতো, রাত 12টা পর্যন্ত চালিয়ে ঘুমিয়ে যেত। ওই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পরে রাত 2টা পর্যন্ত চালায়। আমি এদিকে ঘুমাই যাই, হয়তো একটু ঘুমাইছে, আবার ভোরে 4টার সময় ফজর আজান পরে ফ্লোরে বসে মোবাইল চালাচ্ছে। আচ্ছা, এরকম 4-5 দিন দেখার পরে আমি বুঝতে পারলাম আমার কোনো কথা সে সহ্য করতে পারে না, মানে আমাকে যত পারে নেগলেক্ট করে চলে, আমাকে এড়ায় চলে এভাবে। তখন আমি বুঝতে পারলাম ও কোনো ডিপলি কোনো সম্পর্কের মধ্যে জড়াই গেছে। তখন আমার ছেলের মাথায় ওর হাতটা শোয়ালাম, মানে আপনি, হ্যাঁ ওকে, তুমি সত্যি কথা বলো তো, তুমি কি করতেছো? তার মোবাইলে আমি দেখি যে ওই বিদেশি নাম্বারে কল দেওয়া, ডায়াল কলে এত মিনিট কথা বলে, 17 টাকা মিনিট করে কথা বলে প্রতিদিন। সে 500-700 টাকা মোবাইলে ঢোকায় কথা বলতো। যেদিন আমি ওর মাথায় হাত ছোঁয়ে নিছি, তখন হচ্ছে হ্যাঁ ওকে আমি ভালোবাসি, আমাকে বিয়ে করবো, তো সমস্যা আছে। তারপরের দিন থেকে আমাকে মারধর শুরু করলো। তখন আমি ওকে কান্নাকাটি করে বলে, দেখো আমি তোমাকে ছেড়ে দিন, তোমাকে আমি মুক্তি দিতাম, কিন্তু আমি ছেলেটা কি করবো, এই জায়গা থেকে সরে আসো, ফিলিপাইনে যাবো, ওকে বিয়ে করবো, ওকে বিয়ে করলে আমি ওখানকার নাগরিক হব, আর নাগরিক হলে ওখান থেকে আমি বিভিন্ন রাষ্ট্রে যেতে পারবো। তার হচ্ছে এই আশা। একটানা 7 দিন মারলো আমাকে, 100 বার কান ধর করে উঠবস করালো। এবং আপনি সেটা করলেন? আমি না করলে আমার হাড্ডিতে বাড়ি দেয়। তুই বল, আমি ডারমিসাকে বিয়ে করব, তুই কোনো কিছু বলবি না, তুই যদি বলিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। আমার ছেলের বয়স তখন 3 বছর। ছেলে প্রচুর কান্নাকাটি করতো, চিৎকার করতো, তা মানতো না। তো 7 দিনের দিন আমাকে বিকাল 3টার সময় প্রচুর মারলো। আমার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু, আমার আইডি কার্ড থেকে শুরু করে কাপড় চোপড় ঝেড়ে রেখে আমি কি নিলাম না নিলাম, আমাকে গাড়িতে উঠায় গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দিলাম। রাত 10টার সময় আমাদের বাড়ি ইয়েতে যেয়ে পৌঁছালাম। বাড়িতে যে এসব বললাম, তো বললো যে ঠিক হয়ে যাবে, এখন কি করবা, আমাকে সাপোর্ট করতেছে না, একা বিয়ে করছে, এখন একটা বাচ্চা আছে, এগুলো করতেছো, ঠিক হয়ে যাবে। এরকম করে আমি বাড়িতে প্রায় মাসখানেক পড়ে থাকলাম। এর মধ্যে আবার ও বাড়ি গেল, ওদের বাড়ি গেল, ও গেল, আমিও গেলাম। ওদের বাড়িতে যে ওর মাকে জানালাম, ওর বোনকে জানালাম, যাদের মাধ্যমে আমার বিয়ে হয়েছে তাদেরকে জানালাম। ও চলে আসার পরে, ও ঢাকাতে চলে আসার পরে এই হচ্ছে, তবে তুমি ও থাকতে কেন বললা না এগুলা, ও থাকতে বললে তো আমাকে মারবে। এই কথাটা ওর বোন আবার ওকে বলে দিল যে ও এরকম 1-1.5 ঘন্টা বাজারে যে ও বুঝতে পারছে যে আমি নিশ্চয়ই কারোর কাছে বলতে গেছি। তারপর আমাকে মোবাইলে আবার গালাগালি। আমি বাড়ি চলে আসলাম, মানে এ বলতেছে যে অমুক কবিতা যাচ্ছে, সেই দিলে ভালো হবে, ওই দিলাম। তাই হোক আমি এইসব নিয়ে আসলাম। 1 মাস হয়ে গেল প্রায়। তখন ফল দিল, তুমি চলে আসো, আমার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। আমি আসলাম। ভাইয়া রোজাতে এসে আমি ওই একই অবস্থা, সারা রাত একভাবে মোবাইলে সে চ্যাটিং করে, আর ওই যখন কথা বলার বাহিরে যে কথা বলে, আমি বললেই প্রতিদিন আমাকে মারে। আর আমার ছোট ছেলে চিৎকার করে, আব্বু আমি মাপ চাই, আমি তোমার কাছে মাপ চাই, আমার আম্মুকে মেরো না। 3 বছরের ছেলে, আমার আম্মুকে মেরো না, আমি মরে যাবো, আমার বুকে ব্যথা করে। সে মানেই না, সে প্রতিদিন আমাকে মারে। এইভাবে মারতে ভাইয়া রোজার ঈদে বাড়ি গেলাম। ঈদে ওর বন্ধুরা ওকে বোঝালো যে তুই যদি এগুলা করিস আমরা তোর সাথে সম্পর্ক রাখবো না, বলছে রাখো না। এর মধ্যে ওই মেয়ের আমি নাম্বার নিলাম, ওই মেয়েকে আমি মেসেজ পাঠালাম যে তুমি এগুলা করো না, তুমি আমার সংসার ভেঙো না, আমার একটা বাচ্চা হয়েছে, যদি বাচ্চা না হতো তাহলে আমি ছেড়ে দিতাম। তো ওই বলছে ওকে, তাই বলে ওকে ইয়ে করে দেয়, ফেসবুক ব্লক করে দেয়। তো আরো অন্যান্য মেয়েদের সাথে করে, ওর একটা নেশার মতো পেয়ে গেল ভাইয়া। 13 সালের নভেম্বরে স্ট্রোক করে। সকালে নাস্তা খাবে 9:30-10টা বাজে। আমি বলছি তুমি খেয়ে নাও নাকি ওটাতে পেট ভরে। আমি শুধু এটা বললাম কেন, এই কথা বললাম কেন ভাইয়া, আমাকে 1 ঘন্টা মারলো। সে আমাকে লাথি কিল ঘুষি আমার গলা চিপে ধরে মারে
ওহো, মানে চুল ধরে এদিকে একটা ঢিপ দিল, মাথার এদিক ধরে ওদিকে একটা ডিপ দিল, মানে ওয়ালের সাথে আমার মাথা এখানে ফুলে গেল, এখানে ফুলে গেল, আর গলার চিপার দাগ মানে এটা 10টা-11টা দিয়ে করলো। মানে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে, আমার ব্যথার যন্ত্রণায় আমি উঠতে পারতেছি না। আমি আল্লাহকে বলছি, আল্লাহ ডারমিসা দিদার ওর হাতটা তুমি নষ্ট করে দাও। ঠিক সেই মুহূর্তে সিগারেট খেয়ে পানি খাইছে, আর তখন ওর বুকে চাপ ধরছে। তো আমার ছেলেকেও বলতেছে, তোমার আম্মুকে ডাকো, আমাকে পানি দিয়ে আমার বুক চেপে ধরছে। আমি আবার তখন হচ্ছে, আব্বু মরে গেল, তাড়াতাড়ি আসো, আব্বুকে পানি দাও। আমি বলছি না, দিব না। ডারমিসা দিদার হার্ট এই নামে একটা আইডি খুলছে, ওর হার্টটাকে তুমি ব্লক করে দাও। আল্লাহ তো দিছে। তারপরে দেখি যে আসলে অস্থির হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, ফ্যান চলতেছে। আমি যে পানি দিলাম, পানি দেওয়ার পরে পানি দিচ্ছে আর বলতেছি, আল্লাহ বলে কবুল করে না। এই কথা বললাম কেন, আমার অপারেশন করা কানের উপর ঠাস করে অবস্থাতে আমাকে মারলো। আমি পানি টানি সারা ছেড়ে দিয়ে ওকে ধুয়ে মশাটা দিতে চলে আসলো। ওর অফিসের অ্যাসিস্ট্যান্ট ফোন দিছে, তুমি আসো, আমি অসুস্থ, আমাকে হাসপাতালে নাও। তো আমি আবার ফোন কেড়ে নিয়ে বলছে, কিছু হয় নাই, এমনি পানি খেতে খেতে বুকে আটকাই গেছে, শুয়ে থাকলে ভালো হবে। ও আর আসে নাই, 3টা পর্যন্ত ওই অবস্থায় আছে। আমি আর যাচ্ছি না কাছে, আমি ব্যথার যন্ত্রণায় আমি আর এক রুমে শুয়ে আছি। 3টার সময় ওর অ্যাসিস্ট্যান্ট গেছে, অ্যাসিস্ট্যান্ট যে ওকে হাসপাতালে নিয়েছে, ইসিজি করছে। তখন ওই মুহূর্তে কোনো টাকাও নাই ঘরে। ভাইয়া বললাম না যে প্রতিদিন প্রচুর টাকা খরচ করে। আমার কাছে মাত্র 350 টাকা ছিল, সেই টাকা দিয়ে দিছি। তখন ডাক্তার বলছে ওনাকে দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যেতে হবে, ওনার হার্ট ব্লক করছে। আমাকে 5টার সময় হাসপাতাল থেকে ফোন দিচ্ছে, ওর অফিসের বস গেছে, ওর কলিগরা গেছে, ভাবি আপনি তাড়াতাড়ি আসেন, ওকে হাসপাতালে নিতে হবে। আমি ভাইয়া যাবো, আমি হাঁটতে পারতেছি না, আমার 2টা পা ব্যথা, ছেলের জ্বর। তারপর বলছে কি আপনারা নিয়ে যান, আমি যেতে পারবো না, আমি শারীরিকভাবে খুব অসুস্থ। তারপরে আমি ওদের ডাকে আমি গেলাম, যে সন্ধ্যার সময় ওর এক কলিগকে সাথে করে নিয়ে আমি হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করলাম। 3 দিন ভর্তি রেখে সব বলতেছে, এরকম স্বামীর জন্য আবার আপনি আসছেন, আমরা হলে লাথি মারি ফেলে দিতাম। ওইখানে থেকে একটু সুস্থ হলো, আমি 3 দিন পরে আবার বাসায় নিয়ে গেলাম। না, আমি ভাবলাম হয়তো এই একটা ধাক্কার পরে ভালো হবে, না সে ভালো হলো না ভাইয়া। অবস্থা একই, আমাকে মারে আবার ওই যে 100 বার করে কান ধরে উঠবস করায়, না করলে আমার পায়ে বাড়ায়। আমাকে ভাইয়া বাথরুমের ভেতরে নিয়ে যে থুতু ফেল, ওই থুতু তুই চেটে তোল, আমি সেটাও করছি। ভাইয়া আমাকে এত নির্যাতন করছে, আমাকে মারতে মারতে আমি কোনোদিন বিছানা থেকে উঠতে পারি নাই। আমার ছেলেটা এত চিৎকার করতে যে, বাবা তুমি আমার মাকে মেরো না, আমি মরে যাব। তারপরে সে মানে নাই, সে আমাকে প্রতিদিন টর্চার করতো। এভাবে করতে করতে মাঝে মাঝে রাত্রে মারার পর ও যখন ঘুমিয়ে যেত, তখন আমি বলতাম যে আমি আজকে মেরেই ফেলবো। আমি আইনের কাছে গেলে আইন আমাকে কি বিচার দিবে, আমি এর জন্য কি বিচার পাবো আইনের কাছে গেলে? আমি বটি নিয়ে বসে থাকতাম, খোপাই কেটে মেরে ফেলবো। আমি এত অতিষ্ঠিত হয়ে যাই। আবার ছেলের দিকে তাকাই দেখি, আচ্ছা আমি ওকে মারলাম, নিজে জেলে থানায় যে ধরা দিব যে আমি ওকে মেরে আসছি, আমার বিচার যা হয় হোক, জেল হোক আর ফাঁস হোক, যাই হোক একটা হবে। আমার ছেলেটা কোথায় যাবে এই চিন্তা করে আমি আবার সহ্য করতে থাকি। আমি কারো কাছে যে কোনো সমাধান পাই না। কেউ বলে যে আইনের কাছে যাবো, ঠিক আছে আমি আইনের কাছে যাবো। আইন আমাকে কি করবে, আমাদের একটা ডিভোর্স পর্যায়ে আসবে। ডিভোর্স তো আমি এমনি দিতে পারি, আমি চাচ্ছি যে আইন ওকে শাস্তি দিক ওইভাবে, আমার কোন পর্যায়ে যে না, সে তাকে হ্যাক করুক, যে ইন্টারনেটকে কিভাবে চালাচ্ছে সেটা মনিটরিং করুক। আমি পার্সোনাল ভাবে কোনো কমপ্লেন করতে চাই না, সে ইন্টারনেট মনিটরিং করে তাদেরকে শাস্তি দিক যারা এগুলো করতেছে। কোন মেয়ে করতেছে তার স্বামীর অশান্তি হচ্ছে, কোন পুরুষ করতেছে তার স্ত্রীর অশান্তি হচ্ছে। আমি কবিরাজি বিভিন্ন করে কোনো কিছুই হলো না, তখন আমি ওকে রাত্রে ভাতের সাথে ঘুমের ট্যাবলেট দিতাম। সত্যি সত্যি ভয়ানক, কারণ এগুলো এক ধরনের ডিজিজ, এখান থেকে ফিরে আসাটা খুব ডিফিকাল্ট। বিভিন্ন কারণে এটা হয়। অপরাধী দেখলেই আমরা মনে করি তার শাস্তি হওয়া উচিত। এই যে লোকটি এই ধরনের অ্যাডিকশনের পর্যায়ে চলে গেছে, বিশেষ করে এক ধরনের ভার্চুয়াল বলয়, এক ধরনের লাভ এবং সেক্সুয়াল রিলেশনশিপ, এটার পেছনে একটা স্ট্রং সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, যেটা হয়তো আপনি আপনার জায়গা থেকে জানেন না। ইন্টারনেটকে দোষ দিয়ে কোনো লাভ কি হবে? ইন্টারনেট আমাদের দুনিয়াতে এই মুহূর্তে ইন্টারনেট ছাড়া পুরো পৃথিবী অচল। অনেক কিছুই সহজ হয়ে গেছে। সেই সহজ মাধ্যমে ঢুকে নিজের জীবনটাকে এরকম বিপদে ঠেলে দিচ্ছে অনেকেই, কিন্তু সেটা কেন হয় সেটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ওকে সামিয়া, আমরা যেখানটায় ছিলাম, আপনি তাকে ঘুমের ওষুধ খাওয়াতেন যাতে করে সে রাত না জাগতে পারে এবং ঘুমিয়ে যায়, যাতে করে সে ইন্টারনেটে বসে এই ধরনের কাজ না করতে পারে, তাই তো? হ্যাঁ, ঘুমের ওষুধ দিতে সেটা হতো না। আমার এক আত্মীয়র কাছ থেকে জেনে নিলাম যে আসলে কি ধরনের পাওয়ারের ওষুধ দিলে
সে সাথে সাথে ঘুমায় যাবে। তখন বললো যে এই মানে একটা ওষুধের নাম বললো, হ্যাঁ একটা ওষুধের নাম বললো যে এই ওষুধ পাওয়ারফুল ছিল, পাওয়ারফুল, এটা দিলে পরে সে সঙ্গে সঙ্গে ঘুমায় যাবে। এটা কাদেরকে দেওয়া হতো ওষুধটা সাধারণত? এই ওষুধটা সাধারণত পাগলদেরকে দেয়। দেখেন ও কত বড় রিস্ক নিয়েছে, কারণ এই ধরনের ওষুধ খেতে একজন সাধারণ মানুষ হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে, বাট ওর হাতে কোনো উপায় ছিল না। এই জন্যই বলি, যদি হাজবেন্ডটা এরকম ওষুধ খেয়ে মারা যেত, সারা জীবনের জন্য ওকে দোষারোপ করতো আইন কিংবা আমরা সমাজ। কিন্তু কি কারণে করতে বাধ্য হচ্ছে? প্রত্যেকটা খারাপ জিনিসের পেছনে একটা কজ থাকে ভাই। হ্যাঁ, তো আপনি এটা খাওয়া দেন, খাওয়ানোর পরে কি হতো? খাওয়ানোর পরে ঘুমাতো, সারা রাত ঘুমাতো। এরকম করতে করতে আমি 1 দিন 2 দিন পর পরই ওটা দিতে শুরু করলাম। আচ্ছা, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইলে ওই ভিডিও কল দিয়ে সারাক্ষণ কথা বলে। আমি এক রুমে থাকি, ও আরেক রুমে দরজা দিয়ে ইয়ে করে, তাই ফাঁক ফাঁক করে দিয়ে একটু দেখি। দরজা বন্ধ করে থাকতো? দরজা বন্ধ করে দিয়ে থাকতো। ওই তো দরজার কোনো নিচ দিয়ে টাইলস করা রুম, তো আমি নিচ দিয়ে দেখতাম। ও ওই মোবাইলে দেখতেছে ওই মেয়ে মানে পুরা কাপড় চোপড় খুলে ওকে দেখাচ্ছে, সেক্সুয়াল যা করার সে করতেছে, ও করতেছে। এগুলো আপনি নিজের চোখে দেখেছেন? এগুলো আমি আড়ালে আড়ালে দেখতাম, চুপে চুপে। ও আরেক রুমে। আপনি দেখেছেন এগুলো নিজের চোখে? আমি দেখেছি। এরকম করতে করতে অ্যান্ড্রয়েড মোবাইলে এরকম করে আমাকে মারধর করলো, আমার মোবাইল ভাঙে। মারতে মারতে ওর মোবাইলটা ঢেল মারে, আমি অ্যান্ড্রয়েড মোবাইল ওর একটা ভেঙে দিলাম। তারপর আর কিনলো না, এই নর্মাল মোবাইল দিয়ে সে চ্যাটিং করে। এরকম করতে করতে তো আমার ছেলেটার এজ পার হচ্ছে, ওকে স্কুলে ভর্তি করাতে পারতেছি না। এই অবস্থায় আমি ছেলেকে স্কুলে দিব না, ওর সাথে এই নিয়েই যুদ্ধ চালাবো। তখন আমার এক বান্ধবী আছে, ও আমাকে বললো যে তুই চলে আয় এখানে, ওখানে থাকলে হয়তো তুই মারা যাবি, নয় কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুই এখানে চলে আয় অন্তত ছেলেটার জন্য। 15 সালের ডিসেম্বর মাসে মিরপুরে চলে আসি। ও ওখানেই থাকে, ওখানে চাকরি করে, ও স্বাধীনভাবে। তখন কি করলো ভাইয়া, আরেকটা মোবাইল কিনলো। তো ও তো কিনবে, কজ আপনি তাকে ছেড়ে দিয়েছেন, স্বাধীনভাবে যা করার সেটাই করবে। ওগুলো করে আর মাঝে মধ্যে আমার এখানে আসে, যেদিনে আসে সেদিনে আমাকে মারধর করে। আমি যাচ্ছি, তোমার আর আসার দরকার নেই। ডিসেম্বরে চলে আসার পরে 1 মাস আর আসলো না। মোবাইল কিনছে, ওই ভয় আসতেছে না যে মোবাইল কিনছি, গেলে তো আবার অশান্তি লাগবে, আমি দেখলে একটু রাগারাগি করবো। আবার আসলো। ফেব্রুয়ারিতে আমি আবার একটু কনসেপ্ট করলাম, একটা আনএক্সপেক্টেড ভাবে করার পরে। তো আমি তো ওটা রাখবো না। আমার সংসারের যে অবস্থা, আমি এখন ডাক্তার দেখাই, আমার একটু সমস্যাও হলো, তো ওটা আমি অ্যাবর্শন করে দিয়ে 15 তারিখে অ্যাবর্শন করছি। ও 17 তারিখে এসে আমাকে লাথিয়ে মেরে থেকে গেল। কারণ যেসব মেয়েদের সাথে ইয়ে করতেছে, ওর মোবাইল ঘেটে আমি তাদের নাম্বার নেই, তাদেরকে আমি মেসেজ পাঠাই। ওইসব মেয়েদেরকেও বলে কি যে আমার একটা বাচ্চা আছে, আমার বউয়ের সাথে সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি যে একটা জিনিস, যে ও অনেকগুলো মেয়ের সঙ্গে ধরনের সম্পর্ক করতো। অনেকগুলো। মানে এটা কি এক ধরনের পারভার্টেড সেক্সুয়াল রিলেশনশিপ ছিল? মানে ব্যাপারটা কিরকম যে ওই ধরনের মেয়েদের সঙ্গে সে যোগাযোগ করে এক ধরনের অসুস্থ বিকৃত যৌন ক্ষুধা যেটাকে বলে, এই ধরনের বিষয়ই ছিল শেষ পর্যন্ত, নাকি অনেক দূর পর্যন্ত চলে যেত? অনেক দূর বলতে যেটা বোঝাচ্ছি, তাদেরকে বিয়ে শাদী করার প্রপোজ দেওয়া, প্রেমের জায়গায় চলে যাওয়া, প্রেম করে, মানে জান সোনা জাদু, মানে বউ ওদেরকে বাংলা শিখাইছে। বেসিক্যালি কারা ছিল? এরা সবাই ফিলিপাইনি, সব ফিলিপিনি নাগরিক। হ্যাঁ, অদ্ভুত তো। ওকে, সবাইকে ওই যে মানে ভালোবেসে যেসব কথাগুলো বললে ওকে, মানে ওর আমি রেকর্ডিং গুলো শুনি, এই মোবাইলে অনেক রেকর্ডিং ছিল, মুছে দিছে। রেকর্ডিং গুলো আমি পরে শুনছি, ইংলিশে বলতো, তোমাকে বিয়ে করব, সংসার করব, তোমার বাচ্চা হবে, আমার একটা বাচ্চা আছে, সব নিয়ে থাকবো, একসঙ্গে থাকবো, সমস্ত জীবনের জন্য আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ইত্যাদি ইত্যাদি। এগুলো বলে বলে মানে এইসব রেকর্ডিং আমি শুনতাম। বিষয়টা আসলে কি ছিল আমি আসলে কনফিউজ, কজ ফিলিপিন একটা নাগরিককে সে বিয়ে করার জন্য কি সে ধরনের সম্পর্ক করছে, নাকি শুধুমাত্র এটা শারীরিক একটা, যেটা বললাম একটু আগে, এই বিষয়গুলোই ছিল। একটা স্ত্রী পক্ষেও এটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট, কেন এই ধরনের অসুস্থ বিকৃত জিনিস তাদের মধ্যে গ্রহ করবে। কিন্তু এটা যদি একটা ডিজিজ হয়ে থাকে, আপনি যদি মনে করেন এটা একটা রোগ, একটা সমস্যা, তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে এটা কিওর করা সম্ভব। একটা ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে তাকে পরামর্শ দিয়ে বের করে নিয়ে আসা সম্ভব। আপনি যদি জোর করেন তাকে, টু বি অনেস্ট, আপনি এখান থেকে ফেরাতে পারবেন না। হ্যাঁ, এটা আরো দিন দিন বাড়তে থাকবে, এবং এটা নিয়ে সংসারের মধ্যে কলহ হওয়া মানে হচ্ছে সংসারটা নষ্ট হয়ে যায়। এমন কেউ নাই যে ওকে বোঝায় নাই ভাইয়া, ওর যে অফিসের বস, বুঝি এটা হবে না। কজ আমি জেবিএসবি যে শোটা করি, যাহা বলিব সত্য বলিব, তো ওখানে ডাক্তার তাজুল ইসলাম যিনি আছেন সাইকিয়াট্রিস্ট, আমি ওনার কিছু কথাই এখানে আসলে বলছি যতটুকু বুঝেছি এই অনুষ্ঠানটা করে। মানুষের শারীরিক যে ব্যাপারগুলো, মস্তিষ্কের ঠিক সেই জায়গাটিতে ওই ধরনের উদ্রেক তৈরি হয়, যেখানে মানুষ ড্রাগ নিলে যে ধরনের উদ্রেক তৈরি হয়, সেম জায়গাতে, মানে ড্রাগের জন্য যেখানে মস্তিষ্কের ক্ষুধা তৈরি হয়, ঠিক একই জায়গাতেই সেক্সুয়াল যে মানে বিষয়গুলো, অনৈতিক বিষয়গুলো আছে, সেই ক্ষুধাটা একই জায়গায় তৈরি হয়। তাহলে আপনি একজন বোঝেন ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষকে সুস্থ করার জন্য কি পরিমাণ বেগ পেতে হয়। তাহলে একই সমস্যা কিন্তু ওই সেক্সুয়াল ডিসঅর্ডার মানুষের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা পেতে হবে। আপনি এখানে জোর জবরদস্তি করেন, যে কোনো ভাবে কাউন্সিলিং করেন, যেটাই করেন না কেন, তাকে যদি ভালো একটা সাইকিয়াট্রিক ডক্টর দেখে ট্রিটমেন্টের জায়গায় না নেওয়া যায়, লং টাইম যদি ট্রিটমেন্ট না করে, কোনোভাবেই তাকে সেখান থেকে ফিরে আসা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট।
এবং আপনাদের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, আপনারা মারামারি করেছেন, মানে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন ইনফ্যাক্ট, এটার পরিণতি কি সেদিকেই আমরা বরং চাই। তারপরে কি করলেন আপনারা? ওদেরকে বিয়ে করবে, যার সাথেই করে তার সাথে সে বিয়ে করবে। সেটা বিয়ে ছিল না ইনফ্যাক্ট, তাহলে তো সবাইকে বিয়ের কথা বলা যায় না। হ্যাঁ বলেন। না, আমার একজন চলে যাচ্ছে, আমি যাদেরকে জানাচ্ছি যে ওর বউ আছে, ও এরকম সবার সাথেই করে, তখন ওকে ছেড়ে যাচ্ছে, ও আবার নতুন করে তৈরি করতেছে। আমি এরকম না হলেও মনে হয় 50টা ছাড়াইছি। এরকম করে তুই কতজনে ছাড়াবি? আমার 5000 আছে, আমি 5000কে ছাড়াতে পারবি? না, আমি তখন আলগোস্তে 6 মাস হলো একেবারে ছেড়ে দিছি, আমি ওর পেছনে আর লাগি না ভাইয়া। ওকে, আমি 6 মাস, মানে আমি 6 মাস বলতে আমি 1.5 বছর হলে ওর কাছ থেকে চলে আসছি। মানে এই 6 মাস হলো কেমন ছেড়ে দিছি, মানে ওর ভেতরে ঢুকি না। ও কার সাথে কি করতেছে আমি কাউকে ফোনও দেই না, জানাইও না, বলিও না, করতেছে করুক। এখন যে মেয়েটার সাথে করে, এটার সাথে করতেছে, এটাকে মানে ওর চাকরিও চলে গেছে। অফিসে ওই সারাক্ষণ মোবাইল টেপে, সারা রাত মোবাইলে একা থাকে, সারা রাত মোবাইল ওগুলো করে ক্লান্ত হয়ে যায়, অফিসে এসে ঘুমায়। ওর বস এসে এই নিয়ে রাগারাগি করতে করতে ওর একটা ক্লেম দিয়ে ওকে ওখান থেকে বের করে দিল। কাকে? আমার হাজবেন্ডকে বের করে দিল। হ্যাঁ, যে মোবাইল টেপে দায়িত্ব ঠিকভাবে করে না, অফিস থেকে মানে চাকরিচ্যুত করে দিল। চাকরি শেষ হওয়ার পরে ও 2 মাস স্ট্রং ওখানে একাই থাকলো। আমি কোরবানি দিয়ে বাড়ি গেল, আমিও গেলাম এই কোরবানি দিয়ে। আমি ঈদের পরে বাড়ি যেয়ে ওকে সাথে করে নিয়ে আসলাম। আমি একটা কবিরাজের কাছে গেলাম আমাদের দেশে। ওকে নিয়ে না, আমি একা গেলাম। বুঝতে পেরেছি, কবিরাজের কাছে গিয়েছেন। হ্যাঁ, ওখান থেকে মানে এখন আমি ওকে তো কবিরাজে ওষুধপত্র খাওয়ানোর জন্য ওর কাছে আমাকে যেতে হবে। আমি একটা বিষয় আপনাকে বলি, আমি বুঝতে পারছি সিচুয়েশনটা কি দাঁড়িয়েছে। একবার কিছু কোশ্চেন করে আপনি কোশ্চেনের আনসারটা দেন। শেষমেশ সিচুয়েশনটা কি? আপনি কোন সঙ্গে থাকেন? না, ওনার সাথে থাকি না। ওই 1 মাস পর আসলে পরেই মারধর করে। এই যে গত পয়লা বৈশাখে আসে, তার ছেলে আছে, ছেলেকে দেখতে আসে, টাকা পয়সা দিতে আসে। ছেলেটার বয়স কত? ছেলের বয়স 7 বছর। ছেলেটা এখন সবকিছুই জানে আপনাদের? হ্যাঁ, এখন সবই জানে। আপনার ফিউচার ডিসিশন কি? এখন ফিউচার ডিসিশন ভাই, আমি 6 মাস হলো বলছিলাম ছেড়ে দিব ওকে। এখন আমি ফিউচার ডিসিশন আমি ওর সঙ্গে সংসার করতে চাই না। তাহলে আপনি ডিভোর্স দিচ্ছেন না কেন? ডিভোর্স দিচ্ছি না ভাইয়া, আমার পায়ের তলায় মাটি নাই। মানে আপনি ইকোনমিক ভাবে স্ট্রং না? না। সো দ্য আলটিমেট রেজাল্টটা কি দাঁড়ালো? মানে আপনি আসলে কাকে ব্লেম করবেন? ফ্যামিলি কোনো সাপোর্টও পাচ্ছি না। আমি বুঝতে পেরেছি আপনার ইকোনমিক কোনো স্ট্রং কোনো ব্যাকআপ নেই। আপনি আসলে এই অবস্থার জন্য কাকে দায়ী করবেন? কে আসলে দায়ী? অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন আপনি বলছিলেন যে ইন্টারনেট না থাকলে আপনার ভালো হতো, হয়তো সংসারটা টিকে যেত, কিন্তু তার আগের যে অবস্থা আপনার হাজবেন্ডের অন্য মেয়ের প্রতি আসক্তি হওয়া, সেটাও তো খারাপ সিচুয়েশন ছিল। কাকে দায়ী করবেন সবকিছু মিলায়? মানে নেটটাই তো, নেট না থাকলে ও যদি নেট ইউজ করতে না পারতো তাহলে তো এই অবস্থা। আসলে কি তাই নাকি একটা মানুষকে না জেনে না শুনে না বুঝে তাকে না চিনে এভাবে নিরুদ্দেশের পথে শুধুমাত্র অন্ধবিশ্বাসের পক্ষ থেকে একটা নিরুদ্দেশ জায়গায় যাত্রা করা, এটাই দায়ী? কোনটা দায়ী আসলে? এটার আমি কি উত্তর দেব? এই উত্তরটা আপনার খোঁজা উচিত, কারণ আপনার নেক্সট জীবনে যদি এই একই ভুল হয় তাহলে এটা অপরাধ হয়ে যাবে। একবার ভুল, 2বার ভুল হয়তো ভুল, কারো ক্ষেত্রে অপরাধ, কিন্তু 3বার ভুল চরম অপরাধ। আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব প্রিয় শ্রোতা। শুধু একটা কথাই বলতে চাই, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের পরিবার, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কজ আমরা এই পরিশ্রম করি, কষ্ট করি, অর্জন করি, ত্যাগ করি, সেটা আমাদের এই পরিবারের মানুষজনদের জন্যই করি। পরিবারের কিছু মানুষ খুব আপন হয়, কিছু মানুষ একটু দূরের সম্পর্কের হয়, কিন্তু পরিবার খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো বিপদে পড়বেন ব্যক্তি পর্যায়ে থেকে, এই পরিবারের মানুষরাই আপনার পাশে দাঁড়ায়। আপনি যখন কোনো বড় ধরনের ফ্রাস্ট্রেশনে চলে যাবেন, কেউ না দাঁড়ালেও এই পরিবারের মানুষরাই আপনার পাশে থাকে। হ্যাঁ, সাময়িক কিছু বিষয় হয়তো বা আপনার ভালো লাগতে পারে, কিন্তু সেটার জন্য এই যে বুনিয়াদী সম্পর্ক পরিবার, সেই সম্পর্কটাকে নষ্ট করাটা চরম বোকামি। আমার মনে হয় আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো বিকৃত জিনিস থেকে দূরে থাকাটা ভালো। আমরা আজকের মতো শেষ করব।